আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সামর্থ্য অর্জন করার পরে বিয়েটা করো, আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনী করে দেবেন। মানে যেই বয়সটা আমাদের সবচেয়ে হাই টেস্টোস্টেরন, সেই বয়সটাই আমরা এগুলো ছাড়া থাকি। স্বাভাবিকভাবে 30-এর পরে, 35-এর পরে, 40-এর পরে এটা ফল করতে থাকে। সেই সময় গিয়ে আমরা বিয়ে করতেছি। তো যখন বলে যে আমি বিয়ে করতে চাই, তো ফার্স্ট আমি তাকে বলি আমাদের এখন খুব বেশি মাত্রায় ডোপামিন ডিসফাংশন হয়েছে। ডোপামিন ডিসফাংশন হওয়ার কারণে আমরা এই ছোট ছোট ব্যাপারগুলোতে মজা পাই না। বিয়ে এবং প্রেমের মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। প্রেমে শুধু স্ট্রেসটা বাড়ে এই দূরত্বের কারণে। ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টাল যত ডিসঅর্ডার তার থার্ড লার্জেস্ট কারণ হচ্ছে রোমান্টিক ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তাহলে আমার কথা হচ্ছে ভার্সিটি থেকে আমরা পড়তে যাই নাকি আমরা অন্য কিছু করতে যাই? এই পুরো সিস্টেমটাই আমি বলি যে এটা আমাদের পুরা জেনারেশনকে ড্রাগের মধ্যে মানে ডুবাই রাখছে। জাহিলিয়াতের যে সভ্যতা, তারা প্রত্যেকটা জিনিসকে ওয়েপনাইজ করছে, পানি থেকে শুরু করে নিয়ে তাদের ব্যবসাকে ওয়েপনাইজ করছে, প্রত্যেকটা জিনিসকে। তো আজকে শক্তি ভাইয়ের সাথে যে বেসিক্যালি গল্প করছি, এটা নর্মাল বা রেগুলার কোনো টক শো বা পডকাস্টের মতো করি না। এখানে আমিও অনেক কথাবার্তা বলছি। ইনফ্যাক্ট কখন বিয়ে করা উচিত, কখন বিয়ে করা উচিত না, কখন প্রেম করা উচিত নাকি প্রেম করা কতটুকু ভালো কি ভালো না, এই প্রত্যেকটা জিনিস ক্যারিয়ারের সাথে ছোট ছোট করে হইলেও এইটার কানেকশন আছে এবং আমাদের বিভিন্ন ধরনের অ্যাডিকশন আছে, সেগুলো থেকে কীভাবে নিজেকে একটু বাঁচায় রাখা যায় এবং কীভাবে আর একটু প্রোডাক্টিভ এফিসিয়েন্ট ওয়েতে নিজের লাইফটাকে লিড করা যায়, এই প্রত্যেকটা ছোট ছোট কিন্তু জিনিসগুলো খুবই খুবই ক্রিটিক্যাল আমাদের ক্যারিয়ারের জন্য। আমরা হয়তো বা প্রোগ্রামিং শিখতে চাই, টেকনোলজি জানতে চাই, অন্যান্য বিভিন্ন ক্যারিয়ার ফিল্ডে যেতে চাই, বাট এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা কোনোভাবে ফিক্স করতে না পারি, তাহলে এই সামনের দিকে আগানো বা বড় কিছু করা অনেকখানি মনে হয় কঠিন হয়ে যেতে পারে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে শক্তি ভাই তো অনেক লম্বা সময় ধরে উনি রিসার্চ করে। এটার পাশাপাশি আজকে আমরা কাইন্ড অফ গল্প করছি। মজার বিষয় হতেছে আমাদের গল্পগুলো কিন্তু শেষ হয় নাই। আজকে মোটামুটি 1 ঘন্টার মতো আমরা রেকর্ড করতে পারছি, এরপরে আমরা জুম্মার নামাজে গেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে এই এপিসোডটা সবার জন্য কাইন্ড অফ আই ওপেনিং একটা ডিসকাশন হবে। আমি বলবো না যে এটা শোনার পরে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, এই একটা পডকাস্ট শুনলে, এপিসোড শুনলেই তোমার জীবন পাল্টায় যাবে, বিষয়টা এরকম কোনো কিছু না। বাট তোমার চিন্তা ভাবনা করতে আমার কাছে মনে হয় যে অনেকখানি ইজিয়ার হবে এই পডকাস্টটা বা এই ডিসকাশনটা শোনার ফলে। এবং অবশ্যই পুরো ডিসকাশনটা শোনার পরে ফার্দার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, কারণ আমরা শক্তি ভাইকে ইনশাল্লাহ আবারও আমন্ত্রণ জানাবো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সোহাগ ভাই রিসেন্ট টাইমে একটা ইউটিউবে আলাদা সেপারেট একটা চ্যানেল খুলছে, যেটা হচ্ছে অন্যরকম লিডার্স, এবং ওনাদের একটা ইনিশিয়েটিভ আছে যেখানে ওনারা এন্টারপ্রেনারদেরকে গ্রুম আপ করবে। তবে সেটার ভিতরে অবশ্যই স্পিরিচুয়াল জিনিসপত্র অ্যান্ড এভরিথিং, কারণ ব্যবসার মাধ্যমে যেভাবে, কারণ পুরো পৃথিবীটার দিকে যদি আপনি তাকান, বড় বড় যত টেকনোলজি কোম্পানি আছে, ফেসবুক, গুগল বা এই টাইপের, বা এই যে স্পেস এক্সের কথাও যদি আপনি বলেন, টু সাম এক্সটেন্ট ওরা কিন্তু পুরো পৃথিবীটাকে সামহাউ কন্ট্রোল করে। কারণ এখন সেখানে যদি কোনো একটা মুসলিম থাকে, ন্যাচারালি সেটা ডিফারেন্ট ওয়েতে ম্যানেজড হবে, ডিফারেন্ট ওয়েতে কন্ট্রোলড হবে, এই টাইপের একটা জিনিস। তো সেই জায়গাটাতে শখের কনসেপ্টটা খুবই চমৎকার, যে ব্যবসায়িক পরিমণ্ডলে যদি এই টাইপের স্পিরিচুয়াল মানুষজন অংশগ্রহণ করে, তাইলে আসলে সেটা আমাদের সমাজ এবং দেশ সবার জন্য খুবই খুবই ভালো হবে। এখন এই চ্যানেলের ভিতরে উনি অনেকগুলো ভিডিও দিচ্ছে, মনে হয় 10-12টার মতো ভিডিও, আর উনি তো দেয় না, ওনার টিম মেম্বাররা এটা আপলোড করছে। আমি দেখলাম যে অনেকগুলোর ভিতরে উনি কথা বলছে নেটওয়ার্কিং নিয়ে, কীভাবে মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করা যায়, একটা ব্যবসা করতে গেলে কীভাবে চিন্তাভাবনা করতে হয়, কোন কোন জিনিস, তো এরকম অনেকগুলো ছোটো ছোটো ভিডিও। একটা ভিডিওর মধ্যে উনি একজনের কোশ্চেনে অ্যান্সার দিছে, সেটা হচ্ছে যে বিয়ে শাদী আসলে কখন করা উচিত এবং কখন বিয়ে করলে ভালো হবে তার ক্যারিয়ার এবং তার জীবনের জন্য। আমি মজার বিষয় হতেছে দেখলাম যে ওই ভিডিওটাতে ভাইয়া সবচেয়ে বেশি পরিমাণ ভিউ। তো সেটা থেকে আমার একটা অবজারভেশন হচ্ছে যে আমরা জীবনে লাইফের কাজ সেগুলো নিয়ে যত কম চিন্তা করি বা যেটাই করি, কিন্তু বিয়ে শাদী নিয়ে ধরেন আমাদের একটা ফ্যাসিনেশন আছে এবং আমাদের ধারণা যে বিয়ে শাদী মানে খুবই মজার জিনিস এবং এখানে কোনো প্যারা নাই এবং এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই। প্যারা শব্দটা আমি খারাপ অর্থে ব্যবহার করি নাই, আসলে প্যারা শব্দটা রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিবল হওয়ার কোনো কিছু নেই, এটা আসলে মজা এবং বিয়ে শাদীর সাথে একটা ওই যে জৈবিক একটা সম্পর্ক, একটা খুব স্ট্রং কানেকশন আমরা আগে থেকে যেহেতু আমাদের মনোজগতের ভিতরে ঘুরতে থাকে, তো ন্যাচারালি আমরা ভাবি যে বিয়ে শাদী করলেই হয়তো বা অনেক মজা ফুর্তি এবং লাইফের পুরোটা চেঞ্জ। এবং বিয়ে শাদী নিয়ে আমাদের অনেক কিউরিয়াসিটি আছে, এটা নিয়ে আমরা একদম ডিপার লেভেলে কখনো চিন্তাভাবনাও করি না, এবং ইনফ্যাক্ট আমিও চিন্তাভাবনা করি নাই কখনো। বাট যখন আমি এটা নিয়ে অল্প অল্প করে জানা শুরু করছি, দেখছি যে আসলে জিনিসটার ভিতরে গভীরতা অনেক বেশি।
তো সবার শুরুতে আসলে যে জায়গাটাতে আমরা আজকে কথা বলার চেষ্টা করব যে প্রথমত বিয়ে শাদী কখন করা উচিত, আর বিয়ে শাদী কি মানে শুধু মজা মজা নাকি অনেক অনেক রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটি কি আসলে অনেক অনেক প্যারা কিনা। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে? হ্যাঁ, আপনি বলতে থাকেন। ঠিক আছে। আচ্ছা, মানে না ঠিক আছে, এটা একটা জিনিস হচ্ছে যে আসলে এটার পেছনে মূল কারণ হচ্ছে এইটা দেখাইছেন একজন নিউরো সায়েন্টিস্ট আছে, ওনার একটা বই, ওনার লেখা বইটা হচ্ছে ফিমেল ব্রেন মেল ব্রেন, দুটো বই আছে। তো ওনার নাম হচ্ছে লোয়েন ব্রিজেনডেইন, উনি আমেরিকান একজন নিউরো সাইকিয়াট্রিস্ট। উনি লিখছেন বিভিন্ন রেফারেন্সের থ্রুতে যে মানে সেক্সুয়াল নিড নিয়ে চিন্তা করা, এইটার যে জায়গা আমাদের ব্রেনের যে সেন্টারটা, এইটা পুরুষ মানুষের 2.5 গুণ বড় মেয়েদের চেয়ে। হ্যাঁ, সো পুরুষ মানুষের এটার একটা আলাদা ফ্যান্টাসি এটা থাকবেই। হ্যাঁ, কিন্তু এইটাকে শুধু ফ্যান্টাসি করা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা, তো এটা নিয়ে আমার সামনে লেখালেখি করার ইচ্ছা আছে, আমি খুব সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে পুরুষ মানুষের একটা ইনহেরেন্ট একটা টেন্ডেন্সি হচ্ছে যে কোনো কিছুকে অবজেক্টিফাই করা। আচ্ছা, এবং এটা একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটা ছোট্ট বাচ্চা, একটা মেয়ে অ্যাট্রাক্টেড হয় স্পিচ, ফেস, মোর কমিউনিকেটিভ বিষয়গুলোর দিকে একটা মেয়ে বাচ্চা অ্যাট্রাক্টেড হয়। মেয়ে বাচ্চার মানে স্পিচ আগে আসে ছেলে বাচ্চার চেয়ে। হ্যাঁ, সে হাসি আগে দেয়, সোশ্যাল স্মাইল, এই বিষয়গুলো বাচ্চাদের মেয়েদের আগে আসে। আর ছেলে বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে সে মোর রংচঙে জিনিস, ঝুনঝুনি, অবজেক্টিভ জিনিস, হ্যাঁ, গাড়ি, তারপর হচ্ছে এইগুলোর দিকে ওর মানে ইয়েটা ফ্যাসিনেশন বলি বা অ্যাট্রাকশনটা আগে আসে। সো এটা মানে এখনকার নিউরোসায়েন্স এটা বলতেছে যে ছেলে বাচ্চাদের এই অবজেক্টিফাইং প্রবণতা, হ্যাঁ, যার কারণে আমরা যখন সেক্সুয়ালি চিন্তা করি বা অন্য কোনোভাবে চিন্তা করি, প্রত্যেকটা জিনিস অবজেক্টিফাই করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটাকেও বাদ দিছেন। মানে আমাদের যে ন্যাচারাল প্রসেসিং, এটাকে কিছু বাদ দিতে হবে, বাদ না দিলে সমাজ চলবে না। এই জন্য আল্লাহ তাআলা যেটা করছেন, এইটার সাথে দুইটা জিনিস অ্যাড করছেন। একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে শুধু আমি যদি চাই যে আমি একটার পর একটা রিলেশন করব, হুক আপ করবো, খালি মজা করব, আমার মানে ইয়েটাকে স্যাটিসফাই করব, এটা আল্লাহ তাআলা করতে দেবেন না। আল্লাহ বলতেছেন যে তুমি দায়িত্ব নাও, তোমাকে এটার সাথে রেসপন্সিবিলিটি অ্যাড করছেন, এবং এইটার সাথে অর্থনৈতিক সামর্থ্যকে আল্লাহ তাআলা অ্যাড করছেন। যার কারণে মানে হাদিসের মধ্যে এরকম একটা কথা আছে যে তোমাদের যাদের সামর্থ্য, কোরআনে একই কথা আছে, সামর্থ্যটাকে আল্লাহ তাআলা অ্যাড করছেন সবসময়। যার কারণে এখন যে আর্লি ম্যারেজ বলে একটা ক্যাম্পেইন চলে, ফ্যান্টাসি চলে, এটার সাথে আমি একমত না। আচ্ছা, একটা ছেলের আর্লি ম্যারেজ না, বরং আর্লি সামর্থ্যের দিকে ফোকাস করা উচিত। আচ্ছা, আমাদের এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে আমাদের সামর্থ্যটাকে পেছাইতে টানতে মানে 30 বছর পর্যন্ত নিয়ে চলে গেছে। এইটাকে আরও আগে নিয়ে আসতে হবে, এবং একটা ছেলেকে তার সামর্থ্য বিল্ড আপের দিকে আরও আগে ফোকাস করতে হবে, চেষ্টা করতে হবে যে এটাকে অনার্স মাস্টার্সের সাথে মানে স্পেশাল না করে ফেলা, রিডিউস না করে ফেলা এটাকে। আমি এটা আরও আগেই সামর্থ্য অর্জনের চেষ্টা করব, এবং অ্যাজ এ সোসাইটির ইয়ে থাকবে যে আমরা আমাদের ছেলেটাকে আমরা আর্লি সামর্থ্যবান করার চেষ্টা করব, যাতে করে সে আর্লি বিয়েটা করতে পারে। কারণ আল্লাহ তাআলা এটাকে কানেক্টেড করছেন সামর্থ্যের সাথে এবং অর্থনৈতিক মানে একটা দায়িত্বের সাথে, দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক সামর্থ্যের সাথে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে আইডিয়াল বিয়ের বয়স তো ডেফিনেটলি আগে, আচ্ছা, কিন্তু এই আগেটা আমাকে সামর্থ্যটাকে আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই জন্য আমি খুব উৎসাহিত করি ছেলেদের যে তোমরা স্টুডেন্ট লাইফে ইনকাম করো, স্টুডেন্ট লাইফে বিয়ে করো। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট মানে মিনিমাম ইনকাম করো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সামর্থ্য অর্জন করার পরে বিয়েটা করো, আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনী করে দেবেন। সুতরাং এখানে আরেকটা ব্যাপার কিন্তু অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে যে আমরা এমন না যে আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু রেডি করে বিয়ে করতে হবে। আমার একটা সামর্থ্য আছে, আমার বউয়ের একান্ত যে নিডসগুলো আছে এগুলো যেন আমি ফুলফিল করতে পারি, এতটুকু সামর্থ্য অর্জন করার পর আমি একটা বিয়ে করলাম, বাকিটা আল্লাহ আমাকে আগায় দিবেন। তো এই কারণে আমি মনে করি যে বিয়ে আসলে আগেই করা উচিত, কারণ হচ্ছে এখানে আমাদের যে মানে আমাদের বডি বলে যে তুমি আগে বিয়ে করো। আমি ভাই আপনাকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিই। সো প্র্যাকটিক্যাল প্রবলেমটা হচ্ছে এরকম, ধরেন আমাদের টিমের ভিতরের কথাই বলি, আমাদের টিমের ভিতরে এরকম কিছু মানুষজন আছে যে ধরেন ইউনিভার্সিটিতে সে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে, বাট তার টেকনিক্যাল নলেজ ভালো, তার যোগ্যতা আছে, এবং সেই যোগ্যতার কারণে সে আমাদের টিমের ভিতরে জয়েন করার তার সুযোগ হয়েছে। অবশ্যই সেখানে অন্যান্য অনেক মানুষ অ্যাপ্লাই করছিল, এবং সেখান থেকে সে শর্টলিস্টেড, দেন ফাইনালি ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং দিয়ে সে সিলেক্টেড। তার মানে অনার্স মাস্টার্সের আগেই ক্যাপাবিলিটি অর্জন করা যায়। হ্যাঁ, এবং সে কিন্তু মোটামুটি ধরেন 18 থেকে 22,000 টাকার মতো একটা অ্যামাউন্ট ইনকাম করে, যেটা কিন্তু আপনি 3-4টা টিউশনি থেকে স্টুডেন্ট লাইফে ইনকাম করার ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ে হইতেছে টিউশনি করা। তো টিউশনি না করে সে যদি এমন একটা কাজের ভিতরে ঢুকে যেটা তার ফিউচার ক্যারিয়ারের সাথে সামহাও কানেক্টেড, তখন কিন্তু এটা তার জন্য বেশ ভালো। ডেফিনেটলি। তো সে ঢুকলো,
এবং ঢোকার পরে ন্যাচারালি সে কাজটা করতেও খুব এনজয় করতেছে, কারণ সে মানুষজনকে প্রোগ্রামিং শেখাচ্ছে, এটা সেটা বিভিন্ন ধরনের জিনিসপত্র। বাট 1 বছর পরে সে চিন্তা করে দেখলো যে সে তো ভালোই টাকা পয়সা কামায়, এবং অধিকাংশ মানুষ ধরেন ঢাকার বাইরে থাকে। এখন আপনি ঢাকার বাইরে থাকলে কিন্তু 20-22 হাজার টাকা রিজনেবলি ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি। সো সে চিন্তা ভাবনা করলো যে তার তো পছন্দেরও একটা মানুষ আছে। সো সেটা তো একটা ডিফারেন্ট ডিসকাশন, বাট তার পছন্দের একটা মানুষ আছে, তাহলে হোয়াই নট সে বিয়েটা করে ফেলবে। উদ্দেশ্য কিন্তু খুবই ভালো, খুবই হালাল উদ্দেশ্য, এবং সে বাসা টাসা ম্যানেজ করে সে বিয়েও করে ফেলছে। বিয়ে করার কিছুদিন পর থেকেই কিন্তু সমস্যা যে জায়গাটাতে হওয়া শুরু হয় যে তাদের ডিফারেন্ট এক্সপেকটেশন তৈরি হয় যে এখানে ঘুরতে যাইতে হবে, এটা কিনতে হবে, এই নিডটা আছে, ওই আত্মীয় স্বজনের বাসায়। কারণ আমাদের সোসাইটি প্রসেসটাকে এতভাবে কমপ্লিকেটেড করে, এবং প্রথম বিষয় হতেছে যে বিয়ে করতে গেলে 1-2 লাখ 3 লাখ টাকা খরচ হয়, এবার আরও বেশি। এটা তো আমি খুব মিনিমাল একটা অ্যামাউন্ট বললাম, ধরেন 5-7 লাখ 10 লাখ টাকা। ধরেন আমি ইনকাম করি 20-22 হাজার টাকা, আমি কোনোভাবে আমার প্রত্যেক মাসের খরচটা চালাইতে পারি, কিন্তু আমি বিয়ে করার জন্য 5 লাখ টাকা খরচ করবো, এবং সেটার জন্য আমি লোন করব 1 বছর ধরে। সেই লোনের টাকা ওই 22 হাজার টাকা থেকেই কিন্তু আমি পে করব। এখন এই যে সমস্যাটা, প্রথমত তার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না এভরিথিং, এবং সোসাইটিতে পুরো জিনিসটা যেভাবে চলতেছে যে পরবর্তীতে সে কিন্তু একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়। এই বিয়ে থেকে তার কিন্তু ভালো ফিল করার কথা ছিল, এবং তার উদ্দেশ্যটাও ভালো ছিল, কিন্তু সোসাইটির এই যে নানাবিধ গেঞ্জামের মধ্যে এই ছেলেটা কিন্তু এখন বিপদ, তার কিন্তু এখন পড়াশোনা শেষ হয়, রাইট, সে কিন্তু বিপদের মধ্যে। এই সিচুয়েশনটাকে আপনি আসলে কীভাবে করবেন ভাই? এটা প্রবলেমটা হলো যে যেমন ধরেন এমনি তো ডেফিনেটলি আমি যদি ইসলাম থেকে কিছু জিনিস নিয়ে আমি প্র্যাকটিস শুরু করি, এটার একটা স্বতন্ত্র বেনিফিট আছে, কিন্তু আমি যদি ওভারঅল বেনিফিটটা পেতে চাই, আমাকে মানে একটা ইসলামের একটা টোটালিটি, এইটাকে আমাকে কন্টেইন করতে হবে। যেমন ধরেন আমি আর্লি ম্যারেজ, বা আমি আমার নিজেকে পবিত্র রাখার জন্য আমি বিয়েটা করতে চাচ্ছি, ঠিক আছে। একই সাথে আমাকে যারা ইসলাম বোঝে না তাদের যে সমস্ত সিউড এক্সপেকটেশন আমাকে ঘিরে আছে, এগুলোকে আমার ইগনোর করতে পারতে হবে। মানে আমি 2টা পয়েন্ট বললাম এখানে, যে তারা যে নন ইসলামিক তাদের যে চিন্তাভাবনাগুলো আছে, এবং তারা যেটাকে আমার উপর চাপাই দিচ্ছে, হ্যাঁ, এইগুলোকে স্বামী স্ত্রী ইগনোর করাটা মানে করতে পারতে হবে আর কি। নাহলে পরে সে এটার যে এই যে সিচুয়েশনটা অ্যারাইজ করছে, যে তাদের অনেক বেশি এক্সপেকটেশন, অনেক বেশি এই সেই, এটা এস্টাবলিশ ছেলের কাছ থেকে যে এক্সপেকটেশন, একটা ছাত্র বয়সী ছেলে তার কাছ থেকে তো এটা রাখা যাবে না। একইভাবে মেয়েকেও বুঝতে হবে যে আমি একটা আর্লি ম্যারেজ করছি, এবং এমন একটা ছেলেকে করছি যে ইজ স্ট্রাগলিং, আমি তার সাথী হিসেবে তার সাথে স্ট্রাগল করতেছি। সুতরাং আমি রেডিমেড সব কিছু পেয়ে যাব, হ্যাঁ, আমাকে সে সব কিছু দিয়ে দেবে, আমাকে হানিমুন করতে নিয়ে যাবে নেপাল, থাইল্যান্ড, মানে এগুলো এক্সপেক্ট করলে হবে না। সুতরাং আমরা যদি মানে পুরো সোসাইটিটাকে আমরা যদি ইসলামের উপর আনতে পারতাম, বা এখনও যদি আমরা চেষ্টা করে আনতে পারি, তাহলে এই বিষয়গুলো সলভ হওয়া সম্ভব। এবং এই আর্লি ম্যারেজ তো ডেফিনেটলি, এটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমরা বায়োলজিক্যালি মানে যেই বয়সটা আমাদের সবচেয়ে হাই টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন, যেটা মানে সেক্সুয়াল আর্জগুলোকে তৈরি করে, সেই বয়সটাই আমরা এগুলো ছাড়া থাকি। স্বাভাবিকভাবে 30-এর পরে, 35-এর পরে, 40-এর পরে এটা ফল করতে থাকে, সেই সময় গিয়ে আমরা বিয়ে করতেছি। তো এই জায়গাটায় আমার মনে হয় যে যদি আমরা মানে আপনি তো যেটা বললেন যে এগুলা থেকে দূরে থাকতে ভালো হয়, কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, আমি যখন ফেসবুকে ঢুকি, এখন ফেসবুক থেকেও তো আমি পুরোপুরি তারা বের করতে পারতেছি না। হঠাৎ করে আউট অফ নোহোয়্যার আমি ধরেন বিয়ে শাদী করলাম, তারপরে বললাম ভাই তুমি আর ফেসবুকে ঢুকো না, কারণ ফেসবুকে ঢুকলে তোমার মাথার ভিতরে অনেক জিনিসপত্র আসবে, অনেক কথাবার্তা আসবে। সো এখন যে মানে কিছু মানুষ তো এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, এখন পেড়া খাইতেছে, তো আর বের হওয়ার কোনো ডিরেক্ট রাস্তা নাই। কিন্তু একটা ছেলে যে ধরেন এখন মাত্র ইউনিভার্সিটিতে ঢুকছে, ফার্স্ট ইয়ারে আছে, তার জন্য আপনি কিভাবে পুরো প্ল্যানটা বলবেন, যে সে কিভাবে পুরো জিনিসটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে, এবং কিভাবে চিন্তা ভাবনা? আমি যেটা ওদেরকে বলি, যে কেউ যখন বলে যে আমি বিয়ে করতে চাই, তো ফার্স্ট আমি তাকে বলি তুমি সামর্থ্য বিল্ড আপ করো। আল্লাহ এবং তার রাসূল সামর্থ্যের সাথে এটাকে অ্যাটাচ করছেন, এবং বলছেন যে সামর্থ্য যার নাই সে রোজা রাখো। তোমার যদি সামর্থ্য না থাকে তুমি রোজা রাখো, আল্লাহ রাসূল তো বলছেনই। আর 2 নম্বর হচ্ছে তোমাকে সামর্থ্য বিল্ড আপটা, এটা তুমি অনার্সের পরে গিয়ে তুমি চাকরি বাকরি করবা, বিয়ে শাদী করবা, তাহলে এটা চিন্তা করো না, বরং তুমি এখন থেকেই একটা মিনিমাম সামর্থ্য অর্জনের চেষ্টা করো। 3 নম্বর পয়েন্ট যেটা তুমি করবা, সেটা হচ্ছে তোমার বাবা মার পক্ষ থেকে তুমি একটা বাধাগ্রস্ত হবা, তুই বিয়ে করতে চাস কেন, তুই বউকে খাওয়াবি কি? হ্যাঁ, সেক্ষেত্রে বাবা মার উপরে ইসলামের মানে যে বার্তা বা দাওয়াতের কাজ, তখন আমি তাদেরকে বলি তুমি যে বাপ মাকে দোষ দিচ্ছ, তুমি তোমার ফ্যামিলিতে কতদিন দাওয়াতের কাজ করছো? তোমার বাবা মাকে ইসলামের গুরুত্ব বোঝানোর জন্য তুমি কী কাজ করছো? তুমি আগে বাপ মাকে দোষ দাও। তুমি যেভাবে বুঝতে পারতেছো ইসলামকে, বা তোমাকে নিজেকে পবিত্র রাখতে হবে, তোমার বাবা মতো এখন ওইভাবে বোঝেন নাই, তাদেরকে আগে দাওয়াতের কাজ করো, তাদের উপরে ফ্যামিলির উপরে 6 মাস দাওয়াতের কাজ করো, এবং ফ্যামিলিকে কীভাবে দাওয়াতের কাজ করতে হয়, বাপ মাকে, ওটা নর্মাল অন্যকে দাওয়াত দেওয়ার মতো না, বাবা মার জন্য দাওয়াত আবার স্পেশাল পদ্ধতি আছে।
তো সেইটা কীভাবে সেটা নিয়ে আমার লেখা টেখা আছে, আলাপ আলোচনা আছে। তো এটা তুমি দেখো, তুমি দেখে এভাবে ফ্যামিলিতে কাজ করো, এরপর যখন তারা ইসলাম বুঝবে, তোমাকে বিয়ে দেওয়ার গুরুত্ব তারা এমনি বুঝবে। হ্যাঁ, মানে এইভাবে একটার পর একটা মানে ব্লকস সরাইতে হবে, মানে তাকে ওই গেমের মতো করে চিন্তা করতে হবে যে আমি একটা লেভেল চিন্তা করব, তাকে সামর্থ্য অর্জন করতে হবে, তাকে এই ব্লকগুলো সরাইতে হবে। আমাদের বাবা মারা কি হয়, অনেক বেশি আমাদের খালু ফুফাদের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে। হ্যাঁ, এই ইনফ্লুয়েন্সটাকে কমানোর জন্য তাকে আগে ভালো করে বোঝাইতে হবে যে আসলে সন্তান যদি গুনাহ করে এটা বাবার উপর বর্তায়, সন্তান যদি যৌবনের কোনো গুনাহ করে এটা বাবার উপর বর্তায়। এরকম একটা হাদিস বা একটা কল মানে আলেমদের একটা কথা আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো তখন সে বুঝবে, সে সিরিয়াস হবে বিষয়টা নিয়ে, এবং পরিবারের অন্যান্যদের অবজেকশন তার কাছে কম সিরিয়াস মানে কম গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তখন সে তোমাকে বিয়ে দিবে। ব্যাপারটা এরকম আর কি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা ফ্যান্টাসিতে না ভুগে, হ্যাঁ, বিয়ের পরবর্তী দায়িত্বগুলো কী, হ্যাঁ, মেল ফিমেল ইন্টারাকশনের রূপ স্বরূপগুলো কীরকম, কীভাবে মেল ফিমেল ইন্টারাকশনের প্রবলেমগুলো কী হয়, একটা টোটাল জ্ঞান আসলে প্রয়োজন। কিন্তু ভাই পুরো জিনিসটা ধরেন আরও বেশি কমপ্লিকেটেড আমার কাছে মনে হয়। এই কারণে কমপ্লিকেটেড, ধরেন আমরা কিন্তু ছোটোবেলা থেকে যেভাবে আমাদের ফ্যামিলিতে বড় হই, আমার আব্বা আম্মা ধরেন খুব আদর যত্ন করে পেলে পুষে বড় করছে। যেমন আমার একটা খুবই প্র্যাকটিক্যাল বা একদম রিয়েল এক্সাম্পল দিয়ে যদি বুঝে, আমার ছোটো ভাই ক্লাস 6-এ পড়ে, সে ধরেন তার যেটা হয় যে তার মুরগির গোশত ছাড়া সে ভাত খাইতে পারে না, এবং এটা তার খুবই পছন্দের জিনিস। এখন আমার আম্মু আমাকে প্রায় সময় কল দেয় বলে ও তো আজকে দুপুরে ভাত খাচ্ছে না, কারণ হচ্ছে মুরগি তো রান্না করিনি। আর প্রত্যেকদিন মুরগি খেতে কি সবার ভালো লাগে, আব্বু আম্মু তো সবসময় মুরগি খাবে না, তো খাইতেছে না। তো আমি বেশ কয়েকদিন বলছি যে, এবং মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই, আমি বললাম যে ওকে তাহলে না খাওয়াই রাখো। এই তো চমৎকার, ওকে তুমি না খাওয়াই রাখো, কারণ ওকে তো তুমি ছোটবেলা থেকে এই অভ্যাস করছো, এবং ও ওইভাবেই তৈরি হচ্ছে, এবং ও ওভার দ্য টাইম এটা শুধু খাবারের ভিতরে থাকবে না, ও যখন বড় হবে এই পুরো জিনিসটা আরো বিভিন্ন জায়গায় এটা লাইফ সম্পর্কে একটা মানে ইনকমপ্লিট ধারণা তার তৈরি হচ্ছে। এবং এই ছেলেটা ধরেন আমি নিজেও এইভাবে বড় হয়েছি, কলেজ লাইফ পর্যন্ত আমি এমন প্রোটেকশন, এমন সারাউন্ডিংসের ভিতরে বড় হয়েছি, হঠাৎ করে আমি যখন ইউনিভার্সিটিতে আসছি আমার পুরো মাথার উপরে পুরো পৃথিবী ভেঙে পড়ছে। এবং ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে আব্বা মা চিন্তা ভাবনা করতে থাকে এই ছেলে আমাকে টাকা পয়সা দেওয়া শুরু করবে, এবং এই ছেলে আমার পরিবারের সংসার বা বিভিন্ন জায়গার হাল ধরবে। কিন্তু বিষয় হচ্ছে ততদিনে তো আমি অলরেডি পঙ্গু হয়ে গেছি, আমি তো পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি কীভাবে হঠাৎ করে এসে এই দেশি মুরগির মতো করে বাইরে দৌড়ঝাঁপ শুরু করবে বা এই টাইপের একটা জিনিস। তো এখন বিষয় হইতেছে যে আমি তো পিছনে যে আমার আব্বা আম্মাকে ঠিক করা তো এটা একদিনে হবে না, আপনি যেভাবে বললেন সহজভাবে এটা ধরেন একদিনে কোনোভাবেই হবে না, এটা বিশাল ধৈর্যের একটা বিষয়, নাও হইতে পারে। তো সেই জায়গাটাতে আসলে আমি যখন ইউনিভার্সিটি পর্যন্ত এসে গেছি, তাইলে আমাকে তো আবার ওই রিভার্স ব্যাক করে আমার পুরো জীবনের পুরা ওই যা করছি সেগুলো নিয়ে রিসার্চ করা, জানা শোনা। আপনি যদি ওদেরকে কিছু ক্লু দিয়ে দিতে পারেন যে কিভাবে সে চিন্তাভাবনার জায়গাটা শুরু করবে, কোন জায়গা থেকে জ্ঞান নিবে বা কোথা থেকে রিসার্চ করবে, এবং এরা যেহেতু রিজনেবলি শিক্ষিত মানুষ বা শিক্ষিত জনগণ, কারণ ইউনিভার্সিটিতে পড়ে, সো ওদেরকে প্রপার রিজনিং ছাড়া জাস্ট মুখের কথাতে ও অনেক সময় এটা নিজের ভিতরে নিবে না। ভাইয়া ওই জায়গাটা থেকে যদি বলেন। রাইট, এইখানে কেউ যদি বুঝতে পারে, আমাদের প্রথম জিনিসটা বোঝা প্রয়োজন, সেটা হচ্ছে যে দ্য সিস্টেম ইজ রং। আমার ছোটোবেলা থেকে আমার বিল্ট আপ, মানে যেমন ধরেন যে আপনি বললেন যে এই যে অবস্থাটা যেটা যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এখানে আসলে ব্যাপারটা কী হওয়া দরকার ছিল। যেমন ধরেন আমাদের এই সিস্টেমটাই আমাদের বাচ্চাদেরকে পঙ্গু করে রাখে, মানে বড় হইতে দেয় না। ট্রু, মানে কাইন্ড অফ তো পঙ্গু, হ্যাঁ, বড় হইতে দেয় না। একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করি আমরা। ছোটবেলা থেকে আমরা সুপার হিরোদেরকে দেখি কার্টুনের মাধ্যমে, কমিক্সের মাধ্যমে, এবং আমরা ধারণা করি যে আমার প্রবলেমগুলো কেউ একজন এসে সলভ করে দিয়ে যাবে। এগুলো নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে যে এগুলো আমাদের বাচ্চাদের মনের মধ্যে কী ধরনের একটা মানে ডিপেন্ডেন্ট একটা অবস্থা তৈরি করে ফেলে, সাইকোলজিক্যাল ওদেরকে বানায় ফেলে, ডিপেন্ডেন্ট বানায় ফেলে। এবং মানে যার কারণে আমাদের যে প্যারেন্টিং, এই প্যারেন্টিংটার মধ্যে প্রথমত একটু আমাদের মানে এটা ইসলামের সাথে ব্যাপারটা ইসলাম এইভাবে প্যারেন্টিং করতে বলা নাই আসলে। এক নাম্বার এটা বাচ্চাকে বাবা মা বাস্তবতার সাথে পরিচয় করাবে। মানে প্যারেন্টিং মানে কি? প্যারেন্টিং মানে হচ্ছে আমি ভবিষ্যৎ বাস্তবতার জন্য সন্তানকে রেডি করে দিব। সে তাকে একটা ইয়াং অ্যাডাল্ট, মানে একটা মিনিয়েচার অ্যাডাল্ট হিসেবে আমাকে চিন্তা করতে হবে, এবং তাকে যত দ্রুত সম্ভব তাকে ম্যাচিউর করে দিতে হবে সাইকোলজিক্যালি। তো এই জায়গাটাই যেমন ধরেন কেউ একটা মুরগি গোশত ছাড়া কেউ খায় না, এখন কি করণীয়? তাহলে তাকে দেখাইতে হবে যে তোমার মতো বয়সী আরও অনেক বাচ্চা না খেয়ে আছে, সেখানে তুমি যে নেমতটা পাচ্ছ, যখন যেটা পাচ্ছ এটাকে শুকরিয়া আদায় করে খেয়ে ফেলো। এটা হচ্ছে ম্যাচুরিটি।
তাই না? মানে এই বিষয়গুলো আমাদের বাবা মাদের আমাদের করণীয়। তো এখানে যখন একটা বাচ্চা, যখন সে ধরেন ভার্সিটি পড়া একটা ছেলে, সে যখন বুঝতে পারতেছে যে আমার জীবনটা ঠিকভাবে আমি এতদিন যা ঠিক মনে করে এসেছি এগুলো আসলে ঠিক না, বরং আমার লাইফটা এমন হওয়া দরকার ছিল, এবং আমার বাবা মাকে এই বিষয়টা বোঝাইতে হবে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে সে প্রথমে সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। এটা নিয়ে একটা লম্বা আলোচনা যে আমরা কিভাবে পরিবারে দাওয়াতের কাজ করতে পারি। নিজেকে মানে ইসলাম ব্যাপারটা প্র্যাকটিসের ক্ষেত্রে নিজেকে এতটা সিরিয়াস করে ফেলতে হবে যেন আমাকে দেখে আমার বাবা মা বুঝতে পারে যে এটা একটা সামথিং ভেরি সিরিয়াস, এইটা শুধুমাত্র কিছু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হ্যাঁ, এর মধ্যে সীমাবদ্ধ না, এটা পুরো লাইফ চেঞ্জিং কিছু একটা। এরকম একটা বিষয় যদি আমি সিরিয়াস থাকি, আমাকে দেখে তারা সিরিয়াস বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা তো এরকম না। তারা হয়তো আমাকে অনেক কিছু ছাড়তে বলবে, কিন্তু আমি ছাড়তেছি না, আমি নামাজ ছাড়তেছি না, আমি আমার মানে খুব স্ট্রিক্টলি আমি পালন করতেছি। এটা তাদের অন্তরের মধ্যে একটা পরিবর্তন আনবে। 2 নম্বর হচ্ছে তারা মানে তাদের উপরে যে দাওয়াতের কাজ, তারা সরাসরি আমার কথা শুনবে না। আমি তাদের পেটে জন্মগ্রহণ করছি, তারা আমার, সুতরাং তারা যাদের কথা শুনবে তাদের মাধ্যমে আমাকে কাজটা করাইতে হবে। তাহলে দেখা যাচ্ছে তাদের যে সিনিয়র বা দুনিয়ার যোগ্যতা সম্পন্ন মানুষের কথা তারা শুনে বেশি, হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে মানে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এছাড়া আমরা একটা কথা বলি যে আমরা বাসায় তালিম করতে বলি যে আপনি বাসায় হাদিসের বই নিয়ে পড়তে থাকেন। আপনি নিজে নামাজের কথা বলতেছেন না, আপনি আল্লাহ রসুলকে দিয়ে বলাচ্ছেন। আপনার মাকে বলছেন আম্মা একটু শোনেন, আব্বা একটু শোনেন, একদিন আসবে না, 2 দিন আসবে না, 3য় দিন আসবে, এসে সে আল্লাহ রসুলের মুখ থেকে সে কথাটা শুনবে যে আল্লাহ রসুল বলতেছেন এটা, তখন তাদের মধ্যে পরিবর্তনগুলো আসবে। তো এইভাবে আমরা তাদেরকে বলি, কিন্তু আগে নিজেকে মজবুত হতে হবে ইসলামের উপরে, ইসলামের বিভিন্ন জ্ঞান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন অনলাইনে অনেক স্কোপ আছে, শর্ট মানে যেটুকু জ্ঞান না হইলেই না, ফরজে আইন এইটুকুর অনেক স্কোপ আছে আলহামদুলিল্লাহ। তো আমি নিজে আগে শিখে নিজে এটার উপর স্ট্যাবল হব, এরপর আমাকে দেখে। আর এখন আমি যেটা ফিল করি যে বাবা মা কি চায় সন্তানের কাছ থেকে, বাবা মা শুধু এইটুকু চায় যে আমার সন্তানটার ভবিষ্যৎটা মানে মানে একটা সিকিউরড ফিউচার আমার সন্তানটার হোক, এছাড়া কিন্তু বাবা মা কিছু চায় না। এই জন্য দেখেন অনেক ছেলে টুপি পরলে বাবা মা রাগ করে। কেন রাগ করে? তারা ইসলাম বোঝে না তাও তো না, তারা আমার খারাপ চায় তাও না, বা তারা আমার এই ডেডিকেশনটা পছন্দ করতেছে না তাও না, তারা শুধু আমার ভবিষ্যৎ সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো এই জায়গায় তারা আমাদের একটা সিকিউরড ফিউচার চায়, আর তারা কিছু চায় না। এখন আমি যদি তাদেরকে দেখাইতে পারি যে আব্বা ইসলামে আসার পর আমি আগের চেয়ে আরও বেশি ম্যাচিউরড, আপনি আমাকে যেভাবে দেখতে চান, আপনার মৃত্যুর সময় আমাকে আপনি যেরকম দেখে যেতে চান, সেই আমি এখন মানে আমি এটা হয়েছি এখন। আগে আমি যতদিন ইসলাম পালন করতাম না, আমি কার্টুন দেখতাম, আমি ঘন্টার পর ঘন্টা গেম খেলতাম, আমি সাইকোলজিক্যালি ম্যাচিউর ছিলাম। এই ইসলাম আমাকে পরিবর্তন করছে, এবং আপনি যেরকম আমাকে দেখতে চান, যেরকম চিন্তাভাবনা, যেরকম ডিসিশন মেকিং, যেরকম রিয়াকশান, হ্যাঁ, আমি আর রিয়াক্টিভ না, আমি এখন প্রোঅ্যাক্টিভ, এইরকম আমাকে ইসলাম করতে পারছে। তখন দেখা যাবে যে বাবা মার আস্তে আস্তে তারা মানে সাইকোলজিক্যালি তারা ইনক্লাইন্ড হচ্ছে ইসলামের দিকে। না, এটা তো ভালো জিনিস, আমার ছেলে তো ভালো মানে খারাপ তো হয় নাই, ভালো তো হয়েছে। তো বাবা মাকে আসলে একটু প্যাসিভলি তাদেরকে আনতে হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি একটু জনগণের উদ্দেশ্যে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই পডকাস্টের নাম হচ্ছে ক্যারিয়ার ক্র্যাকার্স, এবং প্রোগ্রামিং হিরো যেহেতু টেকনোলজির সাথে হেভিলি কানেক্টেড, তো অনেকের ভিতরে কোশ্চেন আসতে পারে যে আমরা আজকে যে এই ডিসকাশনগুলো করতেছি এটা তো টেকনোলজি ক্যারিয়ারের থেকে একটু দূরে যে, আমার কাছে মনে হয় না যে এটা আমরা দূরে গেছি, ওটা আরো গভীরে ঢুকছি। এটা একটা কারণ এটা একটু আমি একটা লাইন বলে দিই, সেটা হচ্ছে যে ক্যারিয়ার আমাদেরকে বর্তমান যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক যে সিস্টেম, এরা শুধুমাত্র আমার সার্ভিসটুকু চায়, এবং শুধু এইটাকেই ক্যারিয়ার বলে তারা মানে বোঝানোর চেষ্টা করে, আমাদের মনে এটাকে এস্টাবলিশ করছে যে এইটাই ক্যারিয়ার। কিন্তু আসলে ক্যারিয়ার জিনিসটা কি? ক্যারিয়ার জিনিসটা হচ্ছে আমার একজন মুসলমানের ক্যারিয়ার আখেরাত পর্যন্ত। জান্নাতে মুসলমানদের স্ট্র্যাটিফিকেশন হবে তাদের আমল অনুসারে, সো ওইখানে একটা হায়ারার্কি আছে, এবং 1 সেকেন্ডের জন্য আমার আফসোস হবে, ইস একটা সুবহানাল্লাহ যদি বেশি বলতাম তাহলে আজকে উপরে জান্নাতটা পাইতাম, এরপর আফসোসটা থাকবে না, বাট স্টিল সেখানে একটা হায়ারার্কি আছে। হ্যাঁ, সুতরাং ক্যারিয়ার কিন্তু আমার শুধু মৃত্যুর আগ পর্যন্তই না, একজন মুসলমানের ক্যারিয়ার আখেরাত পর্যন্ত। প্রথম কথা এটা। 2 নম্বর কথা হচ্ছে মুসলমানের ক্যারিয়ারটা শুধু ওই 8 ঘন্টা না, কারণ ওই 8 ঘন্টা ইজ ইনফ্লুয়েসড বাই মানে রেস্ট অফ দ্য ডে অ্যান্ড নাইট। আমি বাসায় কেমন আছি, আমার হাজব্যান্ডের সম্পর্কটা কেমন আছে, এটা একটা ইফেক্ট ওই 8 ঘন্টার আছে না। আমার সন্তানের সাথে আমার কেমন সম্পর্ক, আমার সন্তান মাদকাসক্ত হলে আমি 8 ঘন্টা কেমন কাটবে, আমার সার্ভিসটা ভালো কাটবে না। সুতরাং একজন মুসলমানের ক্যারিয়ার 24 আওয়ার্স। সুতরাং হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, প্যারেন্টিং, আমার সাথে আমার রিলিজিয়াস ট্র্যাঙ্কুইলিটি বা আমার স্পিরিচুয়াল ট্র্যাঙ্কুইলিটি যেটা, হ্যাঁ, এইগুলো সবই আমার ক্যারিয়ার।
আমার সাথে আল্লাহর কি সম্পর্ক আছে নাকি নাই, আমার সন্তানের সাথে, আমার স্ত্রীর সাথে। সুতরাং আমরা যে আলোচনাটা করতেছি এটা ডেফিনেটলি বিয়ে নিয়ে, তো সুতরাং এটা ক্যারিয়ারের মধ্যে আছি আমরা। হ্যাঁ অবশ্যই আমরা ক্যারিয়ারের মধ্যে আছি। এবং আরেকটা বিষয় হইতেছে যে আমরা চিন্তা করি যে আমি বাসায় একরকম থাকবো এবং আমি অফিসে যে আর সম্ভব হয়ে যাব, এইটা মানুষের ব্রেন আসলে এইভাবে কাজ করে না। এবং আপনি যে গত 2 মিনিট ধরে যা বলছেন সেটা যে কোনো একটা ব্যক্তি শুনেই সে চিন্তা করতে পারে তাইলে কি মুসলিম যদি কেউ হিসেবে কেউ চিন্তা ভাবনা করে তাইলে কি তার জীবনে অনেক অনেক রেসপন্সিবিলিটি, তার জীবন কি অনেক অনেক প্যাড়াই ভরপুর, যে কোনো সুখ শান্তি কোনো কিছুই তো নাই। কারণ এর মধ্যে তো শুধু দেখি যে একটা রেসপন্সিবিলিটি বলতেছে, আব্বা আমার উপর রেসপন্সিবিলিটি, তোমার বউয়ের উপর তোমার রেসপন্সিবিলিটি, তোমার ভাই বোনের উপর রেসপন্সিবিলিটি, এর মধ্যে আবার তুমি অফিস করবা, এর মধ্যে তুমি পড়াশোনা করবা, এর মধ্যে তুমি জ্ঞান অর্জন করবা, তার উপরে আবার আছে যে মানুষজনকে তোমাকে দিনের কথাও বলতে হবে। আসলে কি অনেক প্যারাময় জীবন? না, এটা প্যারাময় না, বরং এটাই হচ্ছে ম্যান হয়ে ওঠা। আচ্ছা, একজন ম্যান এবং একজন বয়ের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একজন ম্যান সে রেসপন্সিবিলিটি নিবে এবং রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে সে নিজের ম্যানহুডকে এনজয় করবে। রাইট। আমার উপরে আমার বাবা মা রেসপন্সিবল, এটা কি আমার জন্য আনন্দের বিষয় না কষ্টের বিষয়? একজন পুরুষের জন্য এটা আনন্দের বিষয় যে আমি সবার আস্থার জায়গা, আই এম ওভার মানে অল এনকম্পাসিং আলফা। সো এটা একটা এনজয় করার জিনিস। হ্যাঁ, এটা একজন ম্যান এনজয় করবে, একজন বয় এনজয় করবে না। একজন বয় চিন্তা করবে আমি এখন ক্রিকেট ম্যাচ দেখবো, এখন আমাকে কেন বাজারে পাঠাচ্ছে? কিন্তু একজন ম্যান বাজার করে নিজের পরিবারকে খাওয়াইতে সেইটাকে কি বলে, এটাকে সেটাকে ফিল করবে যে না, এটা এনজয় করবে এটাকে। হ্যাঁ, সো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রেসপন্সিবিলিটি, মানে একটা জিনিস হলো যে ইসলাম আমাকে স্ট্রেস ফ্রি করে। আচ্ছা, এই দুনিয়া বা ক্যাপিটালিস্টিক সোসাইটি আমাকে স্ট্রেসড করে, প্রতি মুহূর্তে স্ট্রেস চাপায়। আর ইসলাম হচ্ছে সমস্ত স্ট্রেস রিলিভিং যে হিউম্যান বায়োলজিক্যাল প্রসেস এগুলোকে অ্যাক্টিভেট করে। সুতরাং আমি একজন নামাজ পড়ার মধ্য দিয়ে আমি স্ট্রেস ফ্রি হই, আমি কুরবানি করার মধ্য দিয়ে আমি স্ট্রেস ফ্রি হই যে আমি আমার রবের প্রতি আমি আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করলাম। আমার ওয়াইফকে একটা গিফট দিয়ে আমি তার মুখের হাসিটা দেখে আমি স্ট্রেস ফ্রি হই। আমার বাচ্চার হাতে যখন আমি একটা চকলেট দিই বা একটা ছোট্ট খেলনা দিই, সে তার যে লাফালাফি এটা দেখে আমি খুশি হই। সুতরাং এইগুলো আসলে রেসপন্সিবিলিটিগুলো প্যারা না, এইগুলো আমার ছোট ছোট খুশির এটা মানে আসবাব বা এটার মানে মিডিয়া, এটা একটা ছোট ছোট খুশি। এখন প্রবলেম হচ্ছে এটা সামনে হয়তো আমাদের মানে আলোচনা আসবে যে মানে আসলে আমাদের এখন যেটা হয়েছে, আমাদের এখন খুব বেশি মাত্রায় ডোপামিন ডিসফাংশন হয়েছে। ডোপামিন ডিসফাংশন হওয়ার কারণে আমরা এই ছোট ছোট ব্যাপারগুলোতে মজা পাই না। হ্যাঁ, এই প্রবলেমটা। এবং এটা খুব চমৎকার একটা বিষয়। ডোপামিন ডিসফাংশন হওয়া, যেমন একটা সেদিন রিসার্চ করতেছি, একটা আমাদের কাছে হ্যাপিনেসের সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাপিনেসের ওই মানে প্রচুর পরিমাণে ডোপামিন ছাড়া আমি এনজয় করতে পারি না। সুতরাং বাকি জিনিসগুলো আমার কাছে বোরিং মনে হয়, প্যারা মনে হয়। রেসপন্সিবিলিটি বোরিং। হ্যাঁ, যার কারণে আমার ডোপামিন থ্রেশহোল্ড উঠে গেছে উপরে। যেমন সেদিন একটা পড়তেছিলাম যে সমস্ত মানে এই যে মানে হাইপার ডোপামিনাইজড যে অ্যাক্টিভিটিগুলা, এইগুলা আমাদের ব্রেনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আসলে মেনলি বিবেক বা যেটা ম্যাচুরিটি বলি, যাই বলি, এটা 25 ইয়ার্স অফ এজে এটা ফুললি ম্যাচিউরড হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স ডোপামিন অংশগুলোকে কন্ট্রোল করে, ইনহিবিশন করে। সুতরাং আমি ইম্পালসিভ কোনো একটা যখন আসে তখন সচেতন সত্তা সেটাকে কন্ট্রোল করে ফেলার চেষ্টা করে। তাহলে এই কন্ট্রোলিং মেকানিজমটা মানে যখন বেশি ডোপামিন হবে, আমার ব্রেনগুলো ডোপামিন ফ্যাটিক হয়ে যাবে, তখন এই কন্ট্রোলিং মেকানিজমটা ধ্বংস হয়ে যাবে। যার কারণে সায়েন্টিস্টরা বলতেছে যে যারা আসক্ত, বিভিন্ন বিষয়ে আসক্ত, আমার এখন মূল পড়াশোনার বিষয় হচ্ছে নন সাবস্টেন্স অ্যাডিকশন। এই যে সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, মিউজিক, নন সাবস্টেন্স অ্যাডিকশন নিয়ে আমি বেশি একটু পড়াশোনা করতেছি। তো ওনারা বলতেছেন যে বেশি মাত্রায় যারা ডোপামিনে আসক্ত, তাদের ব্রেন টেকস আ মোর জুভেনাইল ফর্ম, মানে সে ইম্যাচিউরড হয়ে গেল, তার ব্রেনটা ইম্যাচিউর। ঠিক আছে না? সুতরাং আজকে খুব অল্পতেই রেগে যায়, খিটখিটে হয়ে গেছে, কারণ তার ইম্পালসিভ, হ্যাঁ, ওটা কমে গেছে। তার সচেতন মানে বিবেক, যেমন আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তার ঠিক ওইটা হয়েছে। যার কারণে ইম্যাচিউরিটির সাথে এটা একটা এই হাইপার কনজাম্পশনের একটা সম্পর্ক আছে। এটা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ, না, এটা তো একটা অবশ্যই আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার সাথে ওই আপনি যেহেতু ব্রেনের সামনের পার্ট নিয়ে কথা বললেন, আমি রিসেন্ট টাইমে একটা পড়াশোনা করতেছিলাম যে নামাজের ওভারঅল জিনিসপত্র,
তো এই যে আমরা সিজদা করি, সিজদা এইরকম হওয়ার পিছনে একটা কারণ আছে। যেমন সুবহানাল্লাহ, বিষয় হইতেছে সিজদাটা এরকমই কেন হইলো, এটা মানুষের কোশ্চেন হইতে পারে না যে মানুষের তো ডিফারেন্ট অঙ্গভঙ্গিও হইতে পারত। যেমন কেউ যখন ইয়োগা করে ওটার ভিতরে তো বিভিন্ন বডি পজিশন এটা সেটা আছে। তো এখানে সে সিজদাটা এইভাবে কেন করে? বিষয়টা হইতেছে উপরাল্লাহ মানুষকে এত পাওয়ারফুল ভাবে তৈরি করছে, অ্যাট সাম পয়েন্ট অফ দ্য ডে সে চিন্তা করতে থাকে যে তার আসলে কোনো কিছুর হেল্প প্রয়োজন নাই, সে একাই সর্ব টাইপের মানুষ। এবং দিনে 5 বার আসলে নামাজের জিনিসটা করার পিছনেও সায়েন্টিফিক রিজন আছে। যে আমি সকাল থেকে বিষয় হচ্ছে ফজর নামাজ পড়ার পর থেকে কিন্তু আমি মোটামুটি জোহরের নাম অক্ত রাখ পর্যন্ত প্রায় 6-7 ঘন্টার একটা টাইম, এই সময়ের ভিতরে আমি অনেক কাজ করব এবং অনেকগুলো জায়গাতে আমি বাহবা পাবো এবং আমি অনেকগুলো জায়গা থেকে অ্যাপ্রিসিয়েটেড হব এবং সাকসেস পাবো। এবং সাকসেস পাওয়ার ফলে আমার ভিতরে এক প্রকার ফিলিং হবে এই সব কিছু মনে হয় আমি আমার মাধ্যমে করছি। এবং আমি সর্বা যখন আমি জোহরের নামাজে দাঁড়াবো এবং আমি যখন সিজদা করব, আমার সচেতন মস্তিষ্ক আমি মাটিতে লুটাই দিয়ে আমি বলবো যে এই কোনো কিছু আমার মাধ্যমে হয় নাই। এবং এটা করার পিছনেও একটা কারণ আছে। এই যে হাদিসে তো সবসময় বলে যে মানে আল্লাহ এত পাওয়ারফুল, তার নামাজ কালামের কি দরকার? আরে সে তো আসলে এগুলার কোনো কিছুর মধ্যে মানে সে তো অনেক উপরের লেভেলের মানুষ। আসলে নামাজটা কিন্তু মানুষ তার নিজের জন্য পড়ে। কারণ একটা পাওয়ারফুল মেশিন যখন কন্টিনিউয়াসলি ভাবতে থাকে যে সে অনেক পাওয়ারফুল, ন্যাচারালি তার কাজ করার অ্যাবিলিটি অনেকখানি কমতে থাকে এবং সে ভাবতে থাকে যে কোনো কিছু না করলেই তো মনে হয় আমি হয়ে যাবে, কারণ আমি তো অনেক পাওয়ারফুল। সো তখন তার ওই পরিশ্রম করার মন মানসিকতাটা চলে যায়। সো আমি যখন প্রত্যেক 5 বার নামাজে নিজেকে গ্রাউন্ডেড করে ফেলি এবং আমি আমার সচেতন মস্তিষ্ক দিয়ে আমি মাথার পিছনের পাশটা কেন লাগাইলাম না, ওখানে সামনের পাশ লাগানোর একটাই কারণ যে আমি সচেতনভাবে আমার নিজেকে সাবমিট করলাম যে এই কোনো কিছু আমার না। রাইট, ভালো একটা ইনসাইট, সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, আসলে ওই যেটা কথা বলতেছিলাম যে আমাদের হ্যাপিনেসের সংজ্ঞাটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা যেই সারাউন্ডিংসের ভিতরে, কারণ টেকনিক্যালি আপনি আমার থেকে ভালো হিউম্যান সাইকোলজি বুঝেন, এই জায়গাটাতে কিন্তু ভাই একটা চমৎকার জিনিস এরকম যে একদম আপনি প্রাচীন যুগ থেকে যখন থেকে মানুষের আসলে সৃষ্টি, সেখান থেকে যদি দেখেন মানুষ কিন্তু কঠিন কাজ করে তার হ্যাপিনেসটা পাইতো। ধরেন খাবার সংগ্রহ করছে, এটা করছে সেটা করছে, এটা কিন্তু কঠিন জিনিস। নামাজ পড়াও কিন্তু আসলে একটা পরিশ্রমের ব্যাপার, এটা একটা ডেডিকেশনের ব্যাপার, এখানে পরিশ্রম হয়। এবং এই যে পরিশ্রম হয় এখানে যে আমি একটা টাইম অ্যান্ড এফোর্ট আমি দিচ্ছি, সেটার কারণে আমি কিন্তু হ্যাপিনেসটা পাবো। বাট আমাদের সারাউন্ডিংসটা যেভাবে তৈরি হয়েছে এখন, আমার কাছে মনে হয় যে কোনো কিছু না করলেই আমি মনে হয় মানে কোনো কিছু না করেই তো আমি হ্যাপিনেস পাই, তাইলে আমি পরিশ্রমটা কেন করব? যেমন আপনি দেখেন আমরা এই যে বিয়ে শাদী ক্যারিয়ারের কথা যেটা বলতেছি, ন্যাচারালি আমি আমার পার্সোনাল, আজকে আমরা পডকাস্টের পুরো ফরমেশন চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক কথা বলতেছি যেহেতু মানে কথা বলে আমার খুব মজা লাগতেছে। সো আমি প্রথম যখন বিয়ে করছি বেসিক্যালি 2.5 বছরের বেশি সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো প্রথম বছর উই হ্যাড এ ভেরি টাফ টাইম, কারণ আমি আমার অফিসে সারাউন্ডিংসে যেভাবে থাকছি সেখানে সবসময় যেটা হয়েছে যে মানে আমি কাইন্ড অফ একটু অ্যাপ্রিসিয়েটেড, আমি ডিসিশন মেকিং পজিশনে ছিলাম, আমাকে কেউ ওইভাবে কোশ্চেন করে না। আমার আব্বা মা আমাকে আমার ডিসিশনের জন্য কখনো ওইভাবে কোশ্চেন বা আমি কখনো ওইভাবে চ্যালেঞ্জড হই নাই। কিন্তু যখন আমরা আমাদের এই 2 জন মানুষ একসাথে থাকার শুরু হইলো, ন্যাচারালি এক একজনের তো এক এক রকম এক্সপেকটেশন থাকবে। এবং যখন 2 জন এক বাসায় থাকি তখন, এবং 2 জনই মানুষ, 2 জনই অ্যাজ হিউম্যান খুবই পাওয়ারফুল। সো কেউ কারোকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের একটা হেভি চ্যালেঞ্জিং একটা বিষয় তৈরি হয়। এবং প্রথম বছর ইট ওয়াজ ভেরি ভেরি টাফ। বাট আমি যখন ওভার দ্য টাইম বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে আসলে জিনিসটাকে কীভাবে ম্যানেজ করা যায়, কারণ এটাকে তো সাস্টেন করাইতে হবে। বাট আপনি রাইট অ্যাট দিস মোমেন্ট যদি দেখেন, এবং এটাও হেভিলি ক্যারিয়ারের সাথে কানেক্টেড, আমরা যেই পরিবেশে থাকি, এবং আমি আসলে আমার কাছে মনে হয় যে উপরওয়ালার অশেষ রহমত এবং আমার চারপাশে যেই মানুষগুলোর সাথে আমি চলি, আমি সেখানে সবাইকে দেখি যে তারা হ্যাপিলি খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলাচল করতেছে, তাদের একটা বাসা আছে, একজন বউ এবং বাচ্চা কাচ্চা আছে এবং এভরিথিং। কিন্তু এখন তো মানুষজন ধরেন এটাকে অনেক প্যারা মনে করে, এবং প্যারা মনে করে সেভাবে যে না এইসবের মধ্যে হুদাকামে রেসপন্সিবিলিটির ভিতরে কেন ঢুকবো, কারণ ওই বিয়ে করার জন্য আমার মানে একটা জৈবিক যে নিড সেটা তো আমি ডিফারেন্টভাবে পূরণ করতে পারতেছি। সো এই জায়গাগুলো নিয়েও যদি একটু বলেন যে বিয়ে শাদী নিয়েও অনেকের ভিতরে হেভিলি আনইন্টারেস্ট আছে, কিন্তু বিয়ে শাদী করলে কি, আমার তো মনে হয় যে বিয়ে শাদী করলে মানুষজনের অ্যাবিলিটি আর অনেকখানি বাড়ে, তার ধৈর্য ক্ষমতা বাড়ে, তার সহ্য ক্ষমতা বাড়ে, তার স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটি বাড়ে। এই জায়গাতে যদি বলতেন ভাই। হ্যাঁ, তো এইটার আমার কাছে মনে হয় যে ওই যেটা কেবলই বললাম আমি একটু আগে যে মানে রেসপন্সিবিলিটিটা এনজয় করার বিষয়, কিন্তু এইটা
সবাই এনজয় করতে পারে না, যেহেতু আমাদের ম্যাচুরিটি একটা জায়গায় থেমে আছে। যেমন আমি যদি উদাহরণ দিই যে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ যখন সিন্ধু বিজয় করছেন তখন তার বয়স মাত্র 17 বছর বয়সে তার ওই রেসপন্সিবিলিটি চলে আসছে যে সে একটা আর্মি লিড দিয়ে নিয়ে আসছে। কিন্তু আজকে 17 বছর একটা ছেলেকে দেখেন, সে কথা হাফ প্যান্ট পরে ঘুরে, সে কার্টুন দেখে, সে ঘন্টা পর ঘন্টা সে গেম খেলে নষ্ট করে। তার মানে তার কোনো তার কোনো সেন্সিং সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে, আমার কি দায়িত্ব, আমার বয়স কত, আমি এখন কি করণীয়, এই সেন্সিং যে ক্যাপাবিলিটি, এটা তার আমরা বাড়তে দেই নাই, সিস্টেমটা তাকে বাড়তে দেয় নাই। তো এই জায়গায় দেখা যাচ্ছে সে মানুষের রেসপন্সিবিলিটি, কিন্তু আমি কি বললাম যে ম্যানহুডের মূল বিষয়টা হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনি যদি দেখেন যে আগেকার আমাদের জীবনগুলো কেমন ছিল, হ্যাঁ, সেখানে ওই যে কেমন বললাম যে ওভার এনকম্পাসিং আলফা, এই যে অনুভূতিটা যে আমার উপরে সবাই ডিপেন্ডেন্ট, আমি সবাইকে সার্ভ করতেছি, এটা একটা শান্তির বিষয় ইট সেলফ। তাহলে এখান থেকে এই যেহেতু এই জিনিসটাকে আমরা ভয় পাচ্ছি বা ম্যানহুডের এই ডেফিনেশন আমরা নাই, যার কারণে এখন ম্যানহুডের ডেফিনেশনটা কি হয়ে গেছে, প্লে বয় টাইপ হয়ে গেছে, কে কত এনজয় করতে পারে, হ্যাঁ, এরকম হয়ে দাঁড়াইছে। তো জৈবিক চাহিদা ব্যাপারটা, এটা আমার গত কয়েকদিনের এটা স্টাডির একটা যে দেখেন সারা দুনিয়া, পুরা দুনিয়াটা আসলে কানেক্টেড। যেমন ধরেন আমি যদি উদাহরণ দেই যে এই যে আমাদের যে সেক্সুয়াল পাওয়ার, যেটা এই সেক্সুয়াল পাওয়ারটা, এটা আমাদের একটা চাহিদা। এই চাহিদার সাথে একটা হায়ার পারপাস আছে। হায়ার পারপাসটা হচ্ছে আমি এই পৃথিবীটাকে আবাদ করব, আমার পরবর্তী জেনারেশন আমি রেখে যাব, এবং তারা ক্যাপাবল জেনারেশন হবে, তারা নিউট্রিশনালি তারা কি বলা যায় হেলদি থাকবে, তারা প্রোডাক্টিভ একটা আমি তৈরি করে যাবো, এই পৃথিবীতে তারা থাকবে, তারা আবাদ করবে, এই যে একটা হায়ার পারপাস। হ্যাঁ, সেই সাথে যেই অন্য একটা খানদান, অন্য একটা গোত্র, অন্য একটা পরিবারের সাথে আমার সম্পর্ক, তাদেরকে কেন্দ্রিক একটা আত্মীয়তা, তাদের কেন্দ্রিক একটা আরও একটা একটু ব্রড পারপাস আমি সার্ভ করতে পারবো। এই যে ম্যানহুডের এনজয়মেন্ট যেটা বললাম, যে আরও ব্রড সার্ভিস। তো এই সব কিছু এগুলো কিন্তু কানেক্টেড। তো এই কানেকশন থেকে আমি যখন সব কিছু কানেকশন থেকে জিনিসটাকে, এই সেক্সুয়াল নিডটাকে আমি আলাদা করে নিয়ে আসবো, এবং এইটাকে একটা ব্যবসায়িক পণ্য হিসেবে আমি চিন্তা করব, এবং আমি এইটাকে সার্ভ করার জন্য পর্নোগ্রাফি, হুকআপ কালচার, এইটাকে সার্ভ করার জন্য আমি প্রস্টিটিউশন, হ্যাঁ, এই যে সোকল্ড এটাকে কি বলে এসকর্ট সার্ভিস, এটাকে আমি দিচ্ছি এটাকে কাজ করার জন্য। তাহলে আমি কিন্তু এটাকে যে বিগার পারপাস ছিল এটা থেকে আমি ডিসকানেক্ট করে ফেললাম। হ্যাঁ, এবং এটা এই সেক্সুয়াল নিডের সাথে আমার রবের একটা সম্পর্ক ছিল, একটা দায়বদ্ধতা ছিল, জবাবদিহিতা ছিল, আমরা দোয়া পড়ি বিভিন্ন, এখানে একটা দোয়া ছিল, একটা কৃতজ্ঞতা বোধ ছিল, এখানে সবকিছু থেকে আমি ডিসকানেক্ট করে এটাকে একটা ব্যবসায়িক পণ্য বানাই ফেললাম। 2 নম্বর দেখেন, এটা তো আমার অনেকগুলো রেসপন্সিবিলিটির ভিতরে একটা হ্যাপিনেসের জায়গা হওয়ার কথা ছিল, এবং এটা একটা বললাম একটা লার্জার পারপাস। 2 নম্বর দেখেন, উইমেন বডি, এইটা একটা হাদিস আমি বলে নেই আসলে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে আসলো, ইয়াং ছেলে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। তো সাহাবীদের মুখ চোয়াল শক্ত হয়ে গেছে, এত বড় স্পর্ধা, আল্লাহ রসুলের কাছে সেই কথা বলতেছে, জিনার অনুমতি দেন। তো আল্লাহ রসুল রাগ করলেন না, আল্লাহ রসুল তাকে বলে, তো সরো, ওকে কাছে কাছে নিয়ে আসলেন। কাছে নিয়ে এসে তাকে বললেন যে দেখো, তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে কেউ জেনা করুক? বলছে না, সেরকম অন্য কেউ পছন্দ করে না যে তার বোনের সাথে জেনা করা হোক। তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করো? না। তুমি কি তোমার ফুপুর জন্য, খালার জন্য, তোমার মেয়ের জন্য এটা পছন্দ করো? ধাপে ধাপে আল্লাহ রাসূল এই কথাগুলো বললেন। ছেলেটা বলছে না, আমি এটা পছন্দ করি না। তাহলে অন্য কেউ পছন্দ করে না যে সে তার মার সাথে, তার মেয়ের সাথে অন্য কেউ করুক এটা। তাহলে আল্লাহ রাসূল একজন নারীকে, সে কিন্তু আর শুধু একটা অবজেক্ট নাই, সে অন্য কারো বোন, অন্য কারো মা, এই যে কানেকশন, হ্যাঁ, একটা সমাজের অংশ। সে শুধু একটা ভোগ্য বস্তু না, ভোগ্য পণ্য না। তাহলে এই যে একটা লার্জার কানেকশন, একটা বিগার পারপাস, হ্যাঁ, এই জিনিসটা আমি খুব বোঝানোর চেষ্টা করছি আর কি, যে বর্তমান পুঁজিবাদী সভ্যতা যে কাজটা করে, তারা সব কিছুর এই জিনিসগুলোকে অস্বীকার করে এবং এটাকে মেয়ার একটা কমোডিটি হিসেবে এস্টাবলিশ করে। এটা একটা কমোডিটি, চাহিদাটা একটা কমোডিটি, সব কিছু থেকে বিচ্ছিন্ন, আর যেটা দিয়ে চাহিদা পূরণ করা হবে সেটাও একটা কমোডিটি, বিচ্ছিন্ন। মানুষ হিসেবে এটা খুবই অ্যাবোমিনেশন যে আমি এরকম একটা বিচ্ছিন্ন চিন্তা, আমার কোনো বিগার পারপাস নাই, আমার বিগার কোনো গোল নাই, আমি কোনো বিগার প্ল্যানের অংশ না। হ্যাঁ, এটা একটা খুবই জন্তু জানোয়ার টাইপ চিন্তা।
শুধু ভোগের চিন্তা, ওই যে আমরা বলি না শিষ্ণোদর পরায়ণ, তার শিষ্ণ উদর এছাড়া কোনো চিন্তা নেই জন্তু জানোয়ারের। তো একজন মানুষকেও বর্তমান ক্যাপিটালিস্টিক যে সিভিলাইজেশন তারা এই পর্যায়ে নিয়ে আসছে, সব কিছু থেকে ডিসকানেক্ট করে একজন নারীকে শুধুই একটা অবজেক্টিফিকেশন করে একটা পণ্যের পর্যায়ে নিয়ে আসছে। একজন নারী একটা পণ্য, তার বডি একটা পণ্য, তার কোনো স্বাদ আহ্লাদ, তার স্বপ্ন, তার নিজস্ব যে একটা সত্তা সেখান থেকে ডিসকানেক্ট করে ফেলছে, ঠিক আছে না? তো এই যে আপনি যে কেবল যেটা বললেন যে আমার তো আরও অন্যান্য ওয়ে আছে আমার জৈবিক চাহিদাটা পুরো করার, এটা কিন্তু এই চিন্তাটা একটা রিডিউসড চিন্তা, এটা কোনো মানুষের চিন্তা হইতে পারে না। অ্যাজ এ হিউম্যান আমি জন্তু জানোয়ার আর আমি এক না তো, তাই না? একই জিনিস ওরা যেমন ধরেন একটা নদী একটা অবজেক্ট, একটা সত্তা, তাই না? একটা পানির একটা প্রবাহ, কিন্তু বিয়ন্ড দিস ভিজিবল স্ট্রাকচার এর একটা সত্তা আছে। এ হাজারো পশু প্রাণীর ভরণ পোষণ করতেছে, হাজারো মানুষকে সে পানি খাওয়াচ্ছে, হাজারো উদ্ভিদকে সে সার্ভ করতেছে। এই যে একটা বিগার প্ল্যানের অংশ সে। পশ্চিমা সভ্যতা এটাকে শুধুই একটা ইউজেবল অবজেক্ট হিসেবে গণ্য করে, এটাকে বাদ দিবে, এটার মধ্যে বর্জ্য পদার্থ ময়লা আবর্জনা ফেলবে। এই জায়গায় ইসলামের যে ইথিক্যাল মডেল এইটা খুবই প্রাসঙ্গিক। আজকে ইসলামের ইথিক্যাল মডেল যদি সারা পৃথিবীতে থাকতো তাহলে এই জন্তু জানোয়ার, এই যে প্রতি বছর 100 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা হয়তো না। হ্যাঁ, প্রতি বছর এত নদী নষ্ট হচ্ছে, এত পরিবেশ দূষণ হচ্ছে, কারণ পশ্চিমা সভ্যতা এটাকে একটা ইউজেবল অবজেক্টের পর্যায়ে নামায় নিয়ে আসছে। এটার বিগার পিকচারকে, এটার বিগার রেসপন্সিবিলিটি, বিগার সত্তাকে অস্বীকার করে। ঠিক আছে, অনেক বড় একটা কথা বলে ফেললাম। বাকি এটা আমার কাছে বেশ কিছুদিন ধরে আমাকে এটা ভাবাচ্ছে যে আসলে আমরা যে পর্নোগ্রাফির দিকে মানুষ অ্যাডিক্টেড হচ্ছে, এই যে বিয়ের রেসপন্সিবিলিটি অস্বীকার করে তারা বিভিন্নভাবে চাহিদা পুরো করার চেষ্টা করতেছে। এই চাহিদাটা তো শুধু আমার একার জিনিস না, আমার একার এনজয়ের জিনিস না, এটা তো একটা বিশাল, এটার একটা রেসপন্স, মানে কি বলে এটাকে, অ্যাজ এ হিউম্যান এটা আমার একটা দায়িত্ব আমার এই পৃথিবীর প্রতি। সুতরাং এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে পূরণ করতে পারি না। কেউ একজন মাস্টারবেশন করে ফেলবে, করে নিজের চাহিদা পূরণ করে ফেলবে। এটা একটা মানুষ হিসেবে নিজের উপর নিজের ঘৃণা হওয়া উচিত যে আমি একটা জন্তু জানার মতো আচরণ করতেছি। এটাকে আমি হায়ার কোনো পারপাসে ইউজ করার কথা ছিল সেটা না করে আমি একটা অশিক্ষিত মূর্খ মানুষের মতো আচরণ করলাম এবং আমি একটা জন্তুর মতো আচরণ করলাম, যার কোনো সেন্স নাই। তো সুতরাং এই জায়গাটায় বিয়ের ব্যাপারটা তো আসলে এটা অনেক বড় একটা জিনিস না। এবং দুইটা মানুষ আমার কাছে মনে হয় যে যখন একটা জায়গা বা একটা পরিবেশের ভিতরে থাকে, দুইটা মানুষ যদি ওপেনলি কথাবার্তা বলে, মানে একটা হইতেছে যে টু সাম এক্সটেন্ট, মানে আমি বিয়ে শাদীর ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছি বিষয়টা এরকম না, বাট আমি দেখি যে দুইটা মানুষ যখন কথাবার্তা বলে সেখানে কেওয়াজ হয়, সেখানে গ্যাঞ্জাম হয়, এবং গ্যাঞ্জামের পরে একটা ডিফারেন্ট ইমোশনাল অ্যাঙ্গেল তৈরি হয়। ট্রু, আপনি দেখেন, আপনি দেখেন বউর সাথে তো গ্যাঞ্জাম হবে, এটা ন্যাচারাল, কারণ একটা মানুষের সাথে আমি 24 ঘন্টা থাকার প্ল্যান। এটা তো আমি দেখছি যে আমি তো একটা সময় ব্যাচেলর থাকছি, তো আমার সাথে আমার রুমমেট ছিল, তো ওর সাথেও আমার গ্যাঞ্জাম হইতো, এই টুথপেস্ট করছে, এটা একটা করছে, এটা টানাটানি করছে, আমার জ্যাকেটটা হয়তো বা পরে চলে গেছে, তো গ্যাঞ্জাম কিন্তু হয়েছে। সো দুইটা মানুষ যখন থাকে তখন কিন্তু গ্যাঞ্জাম হয়। অ্যাট সাম পয়েন্ট আসলে বিয়ের এই জায়গাতে যেটা হয় কি, অ্যাট সাম পয়েন্ট মানুষ কথা বলা বন্ধ করে দেয়। যেদিন কথা বলা বন্ধ করে দেয় তখন আসলে এটা একটা ডিফারেন্ট ডিরেকশনে চলে যায়। এবং দুইটা মানুষ, মানে মানুষ জিনিসটা এরকম, মানুষের ভিতর থেকে কিন্তু আপনার কিউরিয়াসিটি শেষ হওয়ার কথা না। যেমন অনেক সময় মানুষজন বলে কি যে এই পার্সনটার ব্যাপারে আমার ইন্টারেস্ট হারাই ফেলছে, আমার কাছে মনে হয় ইন্টারেস্ট হারাই ফেলছে কারণ দুজনের সাথে কথাবার্তার জায়গাটা চলে গেছে, বা দুজনের সাথে আর কথা বলতেছে না। এবং আমরা সবসময় এটা ভিজুয়ালাইজ করি, এবং আমি এটা একটা সময় পর্যন্ত আমিও করি, এখনও কিছুটা এটা আমার মধ্যে আছে, যে একজনের সাথে কথা বলবো, তার সাথে আমার আর্গুমেন্ট কেন হবে, তার সাথে আমার কনফ্লিক্ট কেন হবে, আমি যা বলবো সেও তাই শুনবে, সেও যা বলবো আমিও তাই মানবো, এটা তো আসলে হইতে পারে না। মানে দ্যার ইজ নো আইডিয়াল সিনারিও যেখানে এরকম ঘটনা ঘটবে। এবং এটা যদি হয়, মজার ব্যাপার হইতেছে ভাই, ধরেন আমি যা বলতেছি, মানে জাগতিক জিনিসপত্র আমি যা বলি সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি এগ্রি করতে থাকেন, এট সাম পয়েন্ট আপনি আমার ব্যাপারে ইন্টারেস্ট লুজ করবেন। এটাই হবে, হ্যাঁ এটাই হবে। কনফ্লিক্ট হলে তখন রাকিবের মধ্যে কিছু একটা আছে, এবং সেইটাই আমার কিন্তু কিউরিওসিটি, এটাই আমাকে কিন্তু এই বৈচিত্র্যটাই কিন্তু আগ্রহ ধরে রাখে। এবং সেম গোস ফর আপনি ডিফারেন্ট ওয়েতে পর্নোগ্রাফি বা অন্য জায়গাতে 1 বছর 2 বছর আগে আপনি যেভাবে এটা থেকে স্যাটিসফ্যাকশন পাইতেন, ওভার দ্য টাইম আপনাকে ডিফারেন্ট ওয়ে চেঞ্জ করতে হয়েছে। তো সেম গোস ফর হিউম্যান, আপনি মানুষের সাথেও যাবেন, এই যে ডিফারেন্ট গ্যাঞ্জামের মাধ্যমে আপনি ডিফারেন্ট মানে জিনিস, আপনি ইমোশনাল অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যাবে, ইমোশনাল অ্যাঙ্গেল তৈরি করবেন, এবং সেখান থেকে আপনাকে এবং পুরো জিনিসটা এইভাবে ডিজাইন করা হয়েছে। মানে জিনিসটা যদি এরকম হইতো যে আমি আমার বউর কথা সব কিছু এগ্রি করি, আমি সব কিছু, তখন একজন আরেকজনের প্রতি ইন্টারেস্ট। আল্লাহ রাসূলের সাথেও তো আমাদের আম্মাজানদের কনফ্লিক্ট হইতো না, কনফ্লিক্ট হইতো। এমনকি একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে থাপ্পড় মারতে গেছে, তখন রাসূল বলছে আবু বকর থামো,
এটা হবেই, এটাই মানে বিয়ের মজা এটাই। একজন অপোজিট সেক্স সে বিভিন্নভাবে চিন্তা করবে, ভিন্নভাবে চিন্তা করবে, এটা মজার জিনিস। আজকে এই ক্যারিয়ারের সাথে আরও একটা খুবই ইন্টারকানেক্টিং একটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে আমি রিসেন্ট টাইমে আপনার ঢাকা ইউনিভার্সিটির একটা এই যে ভিডিও আমি দেখলাম, যেখানে যে মানে প্রেমের বিয়ে ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো এই টাইপের। তো ওই ভিডিও দেখলে সবাই তো কিছুটা জানতে পারবে, বাট আমি একটু সামারাইজ করে যেটা বলার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন ইউনিভার্সিটি লাইফ থেকে আমাদের উচিত যে ক্যারিয়ার বা কীভাবে আমি হালাল অর্থ উপার্জন করতে পারবো সেটা নিয়ে আমার চিন্তাভাবনা শুরু করা। বাট প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটিতে ওঠার পরে টু সাম এক্সটেন্ট মানুষজনের অপোজিট সেক্সের প্রতি তার একটা তৈরি হয়, ইমোশন তৈরি হয়, এবং সে মনে করে যে তার কথাবার্তা বলার মতো একটা মানুষ প্রয়োজন, এবং সেখান থেকে সে প্রেম করার একটা প্রয়োজনীয়তা বোধ করে। তবে আমি এটা নিয়ে যখন আরেকটু চিন্তা ভাবনা করছি, আমার একটা পারসেপশন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে এমন একটা পরিবেশের ভিতরে বড় হই যেখানে আমার আব্বা আম্মা আমার ফিলিংসটা বুঝে না, আমার ইমোশনটা বুঝে না, এবং আমি ছোটোবেলা থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এমন একটা পরিবেশে আব্বা আমার সাথে আমি আমার ফ্যামিলিতে কোনো ডিসিশন দিতে পারি না। আমি যে কথাটা বলি বলে এই তুই কি কিছু বুঝিস নাকি, তুই কিছু বুঝিস নাকি, মানে তোর এগুলো নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই, তোর আচ্ছা তুই তোর পড়াশুনো কর, তোর জাগতিক কোনো চিন্তাভাবনা নাই। এবং আমি এই যে আমার ইমোশন, কারণ ওভার দ্য টাইম আমার কিন্তু আস্তে আস্তে ইমোশন বড় হয়, মানে ইমোশন এক্সপ্রেস করতে থাকি, এবং সেগুলোকে সারপ্রাস হইতে হইতে এমন একটা সিচুয়েশনে আসি তখন মানুষ আউটবাস্ট হয়, এবং মানুষ কিন্তু খুবই কমপ্লিকেটেড, মানুষ হেভিলি কমপ্লিকেটেড, এবং মানুষ তখন চিন্তা করতে থাকে সে তার এই ইমোশনটা কোথায় কার সাথে শেয়ার করবে, কার সাথে। এবং মানুষ সবসময় চায় যে এমন একটা মানুষকে যে তার কথা শুনবে, এবং যে তার কথা ডিপলি রেজোনেট করবে, বা কথা শুনে সে হাসবে, খেলবে। এবং প্রেমের ভিতরে কিন্তু এই জিনিসটাই হয় যে আমি মানে বিপরীত লিঙ্গের একটা মানুষকে আমি আমার কথাবার্তা বলতেছি, সে তো খুব হ্যাপিনেস কাজ করতেছে, সে ভালো বলতেছে, সে বিভিন্ন সময় অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং এটার ভিতরে যখন ঢুকে সে একটা ইমোশনাল এই যে রোলার কোস্টার রাইডের মধ্যে ঢুকে, তখন সে জাগতিক সব কিছু থেকে কিন্তু আলাদা। এবং প্রবলেম যে জায়গাটাতে হয়, অলরেডি 2-3 বছর 4 বছর চলে যায়, ইন বিটুইন আমার ওই প্রেমের সম্পর্ক ওইটা নিয়েও আমি একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ি। কারণ প্রবলেম হইতেছে যে এটা তো কোনো কমিটমেন্ট নাই, মানে আসলে তো প্র্যাকটিক্যাল কোনো কমিটমেন্ট নাই। এবং বিষয় হইতেছে যে এইটা আপনার বিষয়টা এরকমও না যে আমি দুইজন দুই বাসায় থাকি, আরও বড় প্রবলেম যে দুইজন দুই পরিবেশের মধ্যে থাকি। সো যে বান্ধবী আমার সাথে বান্ধবী হঠাৎ করে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, বা আমার সাথে এখন রাইট ইমোশন দিয়ে কথা বলতেছে না, তখন আমি কিন্তু ভাবতে থাকি আমি তো কিছু করি নেই, আমার সাথে কেন এরকম করতেছে, বা আমার কি দোষ করলাম, বা আমার কি সমস্যা। প্রবলেম হচ্ছে সে তো তার বাসার মধ্যে একটা হয়তো বা কথা শুনছে, বা একটা বাজে কথা শুনছে, এই কারণে সে এই প্রবলেমের মধ্যে পড়ছে। মূল সমস্যার যে জায়গাটা আমার কাছে মনে হয় যে ভাইয়া, যে পুরা জিনিসটা মানে দুইজন দুই বাসায় থেকে একটা সম্পর্ক মেনটেন করা, এটা তো আসলে একটা কমপ্লিকেটেড জিনিস। এই জায়গাতে আপনি কি বলবেন যে এই যে প্রেম ভালোবাসা, আমি খারাপ কি ভালো ওই দিকে যাইতে চাই না, কিন্তু এটার মধ্যে যে চ্যালেঞ্জ আছে, এটা নিয়ে যে চিন্তা করার সুযোগ আছে, ইট ডাজ নট মিন যে আমি এগুলোর বাইরে ছিলাম। অ্যাট সাম পয়েন্ট আই হ্যাড ফিউ এক্সপিরিয়েন্সেস, তো সেখান থেকেও আমি কিছু জায়গা থেকে বলতেছি আর কি। আপনার কি মনে হয় এই জায়গাতে? আচ্ছা, এটা একটু যদি আলোকপাত শেষ থেকে শুরু করি। হ্যাঁ প্লিজ, শেষ থেকে শুরু করি। সেটা হচ্ছে যে এটাই অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কের মধ্যে পার্থক্য কী? পার্থক্য এইটাই যে প্রেমের সম্পর্কটা শুধুমাত্রই স্ট্রেস বিল্ডিং প্রসেস, স্ট্রেস বিল্ড হবে এখানে। এমনকি রিসার্চাররা বলতেছে, আমি এটা নিয়ে আমার মানে গত কয়েক মাসের খুব এক্সটেন্সিভ পড়াশোনা, সেই ইয়ে থেকে আমি বলতেছি, মানে ওই বইয়ের একটা মেইন চ্যাপ্টার এটাই যে এই সম্পর্কটা মানে একটা বয়ঃসন্ধিকালীন বাচ্চার ইমোশনাল যেই ডিচগুলো আছে সেই জায়গাগুলো আমি অ্যাড্রেস করে বইটা লেখা। তো ওইখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ওনারা বলতেছেন যে একটা প্রেমের সম্পর্ক, বিশেষ করে জুভেনাইল যে রিলেশনশিপ, এই প্রেমের সম্পর্কের মধ্যে সম্পর্ক বিল্ড আপ হওয়া এটাও স্ট্রেস, সম্পর্ক ভেঙে গেলে এটা স্ট্রেসফুল, এটা তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু উনি বলছেন সম্পর্কে যখন ভালো সময় চলে এটাও স্ট্রেসফুল। এবং এটাকে ওনারা ভাগ করছেন প্রাইমারি অ্যাপ্রাইজাল, সেকেন্ড, এবার দুইভাবে ভাগ করছে যে দুইটা অবস্থায় স্ট্রেসফুল। ওনারা বলতেছেন যে একটা হচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে, এটা একটা স্ট্রেস, আর ওইখানে স্ট্রেস যেটা কাজ করে সেটা হচ্ছে এই সম্পর্কটা আমাকে টিকায় রাখতে হবে। এই ক্যারিকেচারটা হচ্ছে তাদের কাছে, তারা বলতেছেন এটা স্ট্রেসফুল। এবং এই স্ট্রেসের কারণে, জুভেনাইল স্ট্রেসের কারণে একটা বড় ক্ষতি হয়ে যায় বাচ্চাদের একাডেমিক ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ, দুইখানে তাদের ক্ষতি হয়ে যায়। তো আপনার যেটা পয়েন্টটা যেটা ছিল যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্ট্রেস বিল্ডিং প্রসেস, এখানে স্ট্রেস রিলিভিং ফ্যাক্টর খুব কম।
আর বিয়ের ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হবে, কিন্তু স্ট্রেস রিলিভিং বহু ফ্যাক্টর আছে এখানে একটা বিয়ের মধ্যে। একসাথে থাকা, একই বিছানায় আমরা শুচ্ছি, একই সাথে থাকতেছি, একই সাথে খাওয়া দাওয়া করতেছি, এই প্রত্যেকটা জিনিসই মানে স্ট্রেস রিলিভিং হরমোনগুলোকে রিলিজ করে। অক্সিটোসিন, তারপর হচ্ছে স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব স্ট্রেস রিলিভিং মানে হরমোন তো রিলিজ হয়। তো যার কারণে বিয়ে এবং প্রেমের মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। প্রেমে শুধু স্ট্রেসটা বাড়ে এই দূরত্বের কারণে, যেহেতু দুজন দুই ভাষায়, হ্যাঁ, স্ট্রেস রিলিভিং বিষয়গুলো কিন্তু সহজে মিটে না। তো এটা একটা প্রবলেম। আর 2 নাম্বার হচ্ছে যে এই যে প্রেমের সম্পর্কের মধ্যে যে আপস অ্যান্ড ডাউনস থাকে, মানে সোশ্যাল সায়েন্টিস্টরা আমরা বলতেছেন যে এই আপ ডাউনের কারণে বারবার স্ট্রেস আসে, বারবার। যেমন ধরেন আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আর জীবনে কোনো আপনার সঙ্গে কথা বলবো না, সে এখানেই শেষ। স্ট্রেস হলো, স্ট্রেস রিলিভ হয়ে গেল, শেষ। কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে একটা মানে আনপ্রেডিক্টেবল, চলতেই থাকে। এবার ওনারা বলতেছেন যে এইটার কারণে, এইটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টাল যত ডিসঅর্ডার তার 3rd লার্জেস্ট কারণ হচ্ছে রোম্যান্টিক ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। 3rd লার্জেস্ট কারণ। প্রথম লার্জেস্ট কারণ হচ্ছে ওনারা বলতেছেন ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, এবং ওইটারও ফার্স্ট কারণ হচ্ছে এইটা। 1 আর 2 এরও মেইন কারণ হচ্ছে এই ইন্টারপার্সোনাল রোম্যান্টিক রিলেশনশিপ। তো এই একটা দেখেন, এটা একটা মানে একটা বিরাট চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে ইউনিভার্সিটি লাইফটা এমনিতে চ্যালেঞ্জিং, মানে আমরা একটা অবস্থায় আমরা বড় হই, বাবা মার ছত্রছায়া বড় হই, হঠাৎ করে আমি মানে ওই বান্দাগুরু হঠাৎ করে ছেড়ে দিল। তো এই মানে কয়েকটা কারণ ওরা দেখাইছেন। এই সমস্ত কারণে ভার্সিটি লাইফটা ইটসেলফ একটা স্ট্রেসফুল কন্ডিশন। এটার মধ্যে আবার একটা আলগা স্ট্রেস হচ্ছে এইটা। হ্যাঁ, আর যেটা মানে দেখেন, আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি সবার, যে যত ভালো স্কুল এবং কলেজ আমরা চিনি, এইগুলা কি মানে মনোসেক্স নাকি এটা কো এডুকেশন? আপনি চোখ বন্ধ করে যতগুলা ভালো রেজাল্ট যত ইনস্টিটিউশন করে, সুতরাং যত আপনি মেয়েদের যদি দেখেন ভিএনসি, হলিক্রস, ভারতেশ্বরী হোমস, কারক্যাট কলেজেস, তারপর হচ্ছে ছেলেদের যদি আপনি দেখেন, হ্যাঁ, ছেলেদের যত জায়গায় দেখবেন সব এবার সবই কিন্তু ইউনিসেক্স। এবং যত রিসার্চ আছে সব রিসার্চ একটা একই সুরে একই কথা বলতেছে যে যদি ইউনিসেক্স যে এডুকেশন সিস্টেম, এইটাতে রেজাল্ট ছেলে মেয়ে দুজনই তুলনামূলক ভালো হয়, মেয়েদের বেশি ভালো হয়। আর কো এডুকেশনে রেজাল্ট হয় সমান অথবা কম, মানে কো এডুকেশনের হয় খারাপ নাহলে সমান, আর ওটার হয় সমান অথবা ভালো। তাহলে আমার কথা হচ্ছে ভার্সিটির দিকে আমরা পড়তে যাই নাকি আমরা অন্য কিছু করতে যাই? যদি আমি পড়তেই যাই, যদি আমি একাডেমিক পারফরমেন্সই করতে যাই, তাহলে ভার্সিটি তো আমার আলাদা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এখানে আমি একটা একসাথে করে দিচ্ছি সবাইকে, যেটা ইটসেলফ একাডেমিক পারফরমেন্স ডাউন করবে, আবার স্ট্রেসের একটা সুযোগ করে দিচ্ছি, আরও ডাউন হয়ে গেল, তাহলে তো মানে ডাউন। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম আমার কাছে যেটা মনে হয় যে এই যে বয়েজ স্কুল আছে, গার্লস স্কুল আছে, বয়েজ কলেজ, গার্লস কলেজ আছে, তারপর হঠাৎ করে আপনি 12 বছর একরকম ভাবে চলেন, তারপরে হঠাৎ করে আসলে আপনার তো মানে বিষয় হইতেছে কি, আমরা সবসময় ভাবি যে আমরা বারে যাব কিন্তু মদ খাবো না, বাট এটা আসলে হয় না ভাইয়া। মানে আপনি মানে আল্লাহ তো বলছে যে তুমি খারাপ কাজের কাছেও যেও না, তুমি খারাপ জিনিসের মানে তোমার ইমান পরীক্ষা করতেও যাওয়ার দরকার নেই, কারণ এটা তুমি পারবে না ইমান কন্ট্রোল করতে। সো বেটার হইতেছে তুমি ওটার ধারে কাছে যেও না। সো বিষয় যে জায়গাটাতে হয় যে আমি 12 বছর ধরে আমি খুব শক্তপোক্তভাবে প্র্যাকটিস করছি, অ্যান্ড দেন সাডেনলি আমি বারের মধ্যে ঢুকছি, এখন আমি চিন্তা করতেছি যে না আমি কিছুই করবো না, আমি এখানে আমার ইমান শক্ত করে বসে থাকবো। এটা তো আসলে মানে এই পুরো সিস্টেমটাই আপনার যে পশ্চিমা ক্যাপিটালিস্টিক যে সোসাইটিতে আমরা বসবাস করতেছি, সারা পৃথিবী করছে, এইটা আমি বলি যে এইটা আমাদের পুরা জেনারেশনকে মানে হিউম্যান কাইন্ড তাদেরকে ড্রাগের মধ্যে মানে ডুবাই রাখছে, অ্যাডিকশনের মধ্যে। হ্যাঁ, মানে এটাকে আমি ধরেন এই প্রেমটাকে আমি সোশ্যাল ড্রাগ বলবো, মিউজিক তারপর হচ্ছে এই রিলস টিলস এগুলোকে আমি ডিজিটাল ড্রাগ বলবো। হ্যাঁ, এই পুরো জিনিসটাকেই আমাদেরকে ড্রাগের মধ্যে ডুবাই রাখছে। আমি সব মানে জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এখানে প্রেম নিয়ে আজকে নেগেটিভ কথা বলছি, ভাইয়াও আজকে নেগেটিভ কথা বলছে যে এই জিনিসটা করা উচিত না। এবং আমি সবাইকে যেটা সাজেস্ট করবো যে তোমরা আমাদের থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ, বেটার হইতেছে যে তোমরা এটা নিয়ে একটু পড়াশুনো করে যদি তোমার মনে হয় যে এটা লজিক্যাল, গো ফর দ্যাট। আর যদি মনে করো যে না এটা লজিক্যাল না, তাইলে তো ইউ নো দ্য অ্যান্সার, যে আসলে কি করা দরকার বা কিভাবে গেলে আসলে ভালো হয় বা এই টাইপের একটা বিষয়। তো আমরা ভাই মোটামুটি
নেক্সট যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে মানুষজনের একটা কিউরিয়াসিটির বিষয় আছে আপনাকে নিয়ে, যে আপনি বই লিখেন, আপনি ইসলামিক জিনিসপত্র নিয়ে গবেষণা করেন, অ্যাট দ্য সেম টাইম আপনি মেডিকেল প্রফেশনের সাথেও কানেক্টেড টু সাম এক্সটেন্ট, আবার ইসলামী দাওয়া বা এই টাইপের কাজও করেন। এবং ক্ষেত্রবিশেষে আমরা এই যে অনেক সময় ভাবি যে পড়াশোনা এবং দিন প্রচার করা বা ক্যারিয়ারের সাথে দিন মানে ব্যালেন্স করে উঠতে পারে না, আবার অনেকে বুঝে উঠতে পারে না বা এই টাইপের একটা জিনিস। সো প্রথমত অনেকের একটা কোশ্চেন যে আপনি সময়ের বারাকা কিভাবে পান এবং কিভাবে এত কিছু একসাথে ব্যালেন্স করেন, এই জায়গাতে যদি বলেন। এবং এটাও আমি জাস্ট আপনাকে একটু মেনশন করে দিই, এটাও একটু মেনশন করে দিন যে সবসময় কিন্তু মানুষ ভাবে কি যে আপনি যখন যেভাবে চলেন আপনি মনে হয় সবসময় এরকম পারফেক্ট ওয়েতে চলেন, কারণ ওরা তো আপনাকে ইউটিউবের এইটুকুই দেখে। হ্যাঁ, ওইটা অ্যাড করে দিন প্লিজ। না আসলে এটা আসলে একটা ভুল মানে ধারণা যে আমি সবকিছুই একসাথে মেনটেন করি, ব্যাপারটা আসলে এরকম না। যেমন প্রফেশনের দিক থেকে আমি প্রফেশনটাকে আমি সংকুচিত করে নিয়ে আসছি। আমি প্রফেশনে শুধু আমার গভর্নমেন্ট জবটা ছাড়া আমি আর কিছুই করি না। আমি দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে পারতাম, রুগী দেখতে পারতাম, এগুলো আমি করতেছি না। কারণ আমি দেখতেছি যে আমি যদি এটা করি তাহলে এই যে বিভিন্ন বাইরের বইপত্র পড়া বা বই লেখা, একটা বই লিখতে গেলে তো আসলে অনেক পড়া লাগে। এভারেজে দেখা যাচ্ছে যে কমপক্ষে 30টা বই তো পড়তেই হয়, আরও অনেক মানে হান্ড্রেডস অফ রিসার্চ পেপার পড়তে হয়, আর্টিকেল পড়তে হয়। তো এটার জন্য তো আমি টাইম পাবো না যদি আমি রুগী দেখতে যাই। সুতরাং আমি আমার ওই নিডটা আমি একটু কমাই নিয়ে আসছি, আমার ওয়ার্ল্ডলি যে নিড এটাকে আমি কমাই নিয়ে আসছি। এবং আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ খুবই সাপোর্টিভ ব্যাপারে। হ্যাঁ, তিনি তার এক্সট্রা কোনো ডিম্যান্ড বা ওয়ার্ল্ডলি কোনো ডিম্যান্ড এগুলো আমাকে ছেড়ে দেওয়ার মতো, যে আপনি যেটা করতেছেন করেন। তো যার কারণে এটা আমার জন্য আল্লাহ সহজ করছেন। হ্যাঁ, যে আমার পার্থিব বিষয় নিয়ে আমাকে এত স্ট্রেস নিতে হয় না এবং আমি এটাকে সংকুচিত করে নিয়ে আসছি। সব আসলে একসাথে হয় না সত্যি কথা বলতে গেলে। আমি যখন দিনের জন্য কাজ করতে যদি আপনি ইচ্ছা করেন তখন আপনাকে কিছু জিনিস মানে কম্প্রোমাইজ কাটছাট করে নিয়ে আসতে হবে, নাহলে আপনি টাইম পাবেন না। সো আমি আসলে সব কিছু করতেছি, এটা আসলে ঠিক না। হ্যাঁ, তো এখানে যারা দিনের কাজ করতে চান ডেডিকেটেডলি, তাদের প্রতি আমার কাজের মধ্য দিয়ে যদি করতে চান সেটাও যদি বলেন। যেমন যার যার প্রফেশনে, আমার কথা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে ইসলাম বোঝার পরে তারা আলেম হতে চায় বা ইসলামের যে একদম শাস্ত্রীয় জ্ঞান সেটা তারা অর্জন করতে চায়। আমি বলবো না, এটা দরকার নেই। অলরেডি যারা আলেম আছেন তারা এই কাজ করতেছেন, তাদের দায়িত্ব তাদেরকে করতে দেন। আমার আপনার নতুন করে এইটার মধ্যে ঢোকার দরকার নেই। আপনি যেটা করতে পারেন, আপনি একজন মুসলমান হিসেবে চলার জন্য আপনার যে ফরজ পরিমাণ ন্যূনতম এলমটা দরকার, এটা আপনি শিখে নেন। শিখে নিয়ে আপনি আপনার প্রফেশন দিয়ে কি করতে পারেন এই দিকে আপনি যান। হ্যাঁ, এটা আমি অন্যভাবে দেখি আসলে এই বিজনেস বা সব কিছুকে। কারণ বর্তমানে ওয়েস্টার্ন যে সোসাইটি বা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যারা মূলত আমাদের মানে শত্রু সোসাইটি আর কি, মানে সিভিলাইজেশন ওটা জাহেলিয়াত, এটা ইসলাম। এটা তো জাহেলিয়াতের যে সভ্যতা, তারা প্রত্যেকটা জিনিসকে ওয়েপনাইজ করছে। হ্যাঁ, তারা পানি থেকে শুরু করে নিয়ে, ওয়াটার থেকে শুরু করে নিয়ে তারা তাদের রিসার্চকে ওয়েপনাইজ করছে, মানে ওয়েপন হিসেবে ইউজ করতেছে, তাদের ব্যবসাকে ওয়েপনাইজ করছে, প্রত্যেকটা জিনিসকে। হ্যাঁ, এবং আমি কোরআনে আল্লাহ তাআলা একটা বলছেন যে তোমরা কাফিরদের বিরুদ্ধে তোমরা অস্ত্র রেডি রাখো, শক্ত মজবুত অস্ত্রের প্রিপারেশন রেডি রাখো। তো এখান থেকে আমি ব্যাপারটা এইভাবে বুঝতে চাই যে তারা যে বিষয়গুলোকে ওয়েপনাইজ করছে, আমাদের আসলে ওই বিষয়গুলোতে আমাদের ওয়েপনাইজ হওয়া উচিত। এই কারণে আমি যারা মানে আমি আমাদের অডিয়েন্স মানে অধিকাংশই তারা মানে টেকনোলজির সাথে কানেক্টেড, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ফিল্ড থেকে ইসলামের জন্য অনেক কিছু করার সুযোগ আছে, হ্যাঁ। যেমন কিছুদিন আগে আমাদের কাহাফ গার্ড নামে একটা অ্যাপ, তাই না, অনেক কিছু করার সুযোগ আছে, যেটা আমাদের যে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে ডিস্ট্রাকশন, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যেই কি বলা যায় এটাকে অবজেক্টিফিকেশন, ডিস্ট্রাকশন, এইগুলাকে মিনিমাইজ করে আমাদের জন্য ইসলাম প্র্যাকটিসকে ইজি করার অনেক ওয়ে মানে আপনারা করতে পারবেন। এটা অবশ্যই দিনের কাজ, ডেফিনেটলি দিনের কাজ। তারা ওপেনাইজ করতেছে, আমরা এটাকে ডিফেন্ড করতেছি, সো এটা অবশ্যই দিনের কাজ। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে প্রত্যেকে যার যার প্রফেশন থেকে আপনি ইসলামের দিকে তাকান, ওই জায়গা থেকে আপনি ইসলামের জন্য কি করতে পারেন, মুসলমানদের ইসলাম প্র্যাকটিসকে ইজি করার জন্য কি করতে পারেন। সুতরাং সবার আলেম হওয়ার দরকার নেই, এবং এটাই দিনের কাজ। আমি কথা পডকাস্টে আসতেছি বা আমি বিভিন্ন জায়গায় সেমিনার করতেছি, সবাই এভাবেই যে দিনের কাজ হইতে হবে তা তো না। যে কবিতা লিখতে পারেন, আপনি একটা কবিতা লেখেন ইসলামের জন্য, যার গলার স্বর সুন্দর, আপনি ইসলামের জন্য নাশিদকে আপনি ওয়েপন হিসেবে নেন, তাই না? মানে আমার কথা হচ্ছে এটা। যার কারণে আমি যারা আমার কথা আজকে শুনছেন, সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যার যার প্রফেশনকে ইসলামের জন্য ব্যবহার করেন। হ্যাঁ, এখান থেকে আপনার ইসলাম। এবং একটা জিনিস তাদের কাছে রিকোয়েস্ট আমার, সেটা হচ্ছে যে এই যে ক্যারিয়ার বা প্রফেশন, এই প্রফেশনটাই একটা নম্বর, এটা ক্ষেত্রে যদি আপনি ইসলামের জন্য কাজ করেন এটা তো হয়ে গেল একটা কাজ, প্লাস হচ্ছে
মানে আমি দুটো ভাগ করি, একটা হচ্ছে ক্যারিয়ার, একটা হচ্ছে মিশন। ক্যারিয়ার থেকে আমার রুটি রুজি হয়, মিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে ঘুমাইতে দেয় না, কিন্তু এটা থেকে আমি কোনো রুটি রুজিও পাই না। এরকম কোনো একটা প্রজেক্ট, এরকম কোনো একটা কিছু যেন আপনার থাকে। হ্যাঁ, এই দুটো জিনিস আমি আজকে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই। মানে এরকম কিছু একটা থাকা উচিত যেটা আমি আমার ড্রিম প্রজেক্ট এবং বিষয়টাকে আমি যেভাবে দেখি যে আমি পুরো আমার জাগতিক জায়গাতে এটা আমার অ্যাচিভমেন্টের বাইরে, আমি হয়তো বা কাছাকাছি যাব, কিন্তু সবসময় একটা অতৃপ্তি থাকবে যে হয়তো বা পাইলাম না। এবং সেটা থাকার একটা কারণ আছে, কারণ হচ্ছে হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে যে আপনার এমন কিছু একটা থাকতে হবে যাতে আপনি ওইটাকে চেস করার জন্য বাকি অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন করেন বা এরকম। এবং সেটা মানে আপনি দেখবেন যে বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী থাকে তারা যখন রিটায়ারমেন্টে পড়ে তাদের লাইফ স্প্যান খুবই শর্ট হয়ে যায়, কারণ সকালবেলা উঠে অফিসে যাইতে হয় না, গ্যাঞ্জাম নাই, কিছু নাই, হয়তো বা এখানে নাতি নাতনিও নাই, জীবনের প্রতি তার আশাটা কিন্তু সে ছেড়ে দিচ্ছে। আপনি দেখবেন যে এই যে রমনা পার্কে যদি যান সকালবেলা দেখবেন ওখানে মানুষজন জড়ো হয়ে হয়ে মানে ওই যে জোর করে হাসার প্র্যাকটিস করে, এটা যদিও ভালো জিনিস। সো এই হাসার পিছনে একটা কারণ কি, কারণ হইতেছে যে রিয়েল হাসিটা তাদের নাই, রিয়েল হাসিটা সুযোগ নাই আর কি। আসলে মানে ওই পরিবেশ তো নাই, পরিবেশটা তো আমি হারাই ফেলছি। সো ন্যাচারালি এটার মধ্যে দিয়ে আমি সুস্থ থাকার চেষ্টা করতেছি, আমি আমার জীবনটাকে যেভাবেই হোক একটু উজ্জীবিত করার চেষ্টা করি। এবং এই টাইপের মানুষজন কেউ যদি তার চাকরি বাকরি থেকে ব্রেক নিয়ে 5 বছরের মতো সময় কোনো একটা জায়গায় তাকে রেখে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে আমি একদম 5 স্টার হোটেল থেকে খাবার এনে দিব এবং তুমি 5 বছর শুধু এখানে থাকো, কারোর সাথে কথা বলা লাগবে না, কোনো কাম কাজ করা লাগবে না, কিচ্ছু। মানে আমরা তো সবসময় ফ্যান্টাসাইজ করি যে লাইফটা এমন হবে, কোনো কাম কাজ নাই, 5 বেলা যা খাইতে মন চায় তাই খাবো, যা করতে মন চায় তাই করব। কিন্তু এই লাইফটা তো একটা প্যারালাইজ লাইফ, এবং এই লাইফ যদি সে পায় সে এনজয় করবে না, এটা সে বুঝতে চায় না। যে এখানে আমি আমার অডিয়েন্স যারা শুনতেছে তাদেরকে একটা বই পড়ার পরামর্শ দিব। এটা হচ্ছে আমেরিকান নিউরোসায়েন্টিস্ট অ্যানা লেম্পকে, ওনার লেখা দ্য ডোপামিন নেশন। এখানে উনি চমৎকার একটা কথা বলছেন যে হিউম্যানে আমাদের বডি ফিজিওলজির বায়োলজির মধ্যে প্লেজার অ্যান্ড পেইন ব্যালেন্স আছে। আপনি যদি অতিরিক্ত প্লেজার নিতে চান, হ্যাঁ মানে অতিরিক্ত প্লেজার নিলাম আমি, তো অতিরিক্ত পেইনও আসবে এবং একটা পর্যায়ে পেইন আপনাকে ওভারটেক করে ফেলবে। হ্যাঁ, সুতরাং বরং একটা ব্যালেন্সে থাকা উচিত। যেমন হচ্ছে এক্সারসাইজ করতেছি আমি, পেইনের মাধ্যমে ডোপামিন পাচ্ছি, মানে প্লিজ কিছু পেইন আমাকে নিতে হবে। অবশ্যই এই যে রেসপন্সিবিলিটি নিতে চায় না মানুষ, প্রবলেম এটা যে আপনি বলতেছেন বসে বসে খাবো, বসে বসে করবো। হ্যাঁ, এইটা ইটস মানে সেলফ ডিস্ট্রাকটিভ। এই মজা করতে গিয়ে সে আলটিমেটলি তার পেইনটা বেড়ে যাবে, তার প্লেজার সেন্সিং ক্যাপাবিলিটি কমে যাবে, পেইনটা বেড়ে যাবে এবং আলটিমেটলি সে মনে করবে সব বোরিং। এবং এই সব বোরিং যেদিন মনে করা শুরু করবে সেই দিন থেকেই তার মৃত্যুর টাইম ঘনাইতে থাকবে। অবশ্যই উপরাল্লাহ জানে যে তার কার কখন মৃত্যু হবে, তার আত্মিক মৃত্যু হয়ে গেছে, আত্মিক মৃত্যু তো অলরেডি সে হয়ে গেছে, সে আর কিছু এনজয় করতেছে না, কারণ জীবনের প্রতি তো স্যার আশা লুজ করে ফেলছে আর কি পুরো জিনিসটা। তো যাই হোক, নেক্সট আসলে যে জায়গাটাতে আবার যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, এটা নিয়ে আপনি অনেকগুলো জায়গাতে অনেক ভিডিওতে কথাবার্তা বলছেন, বাট যেমন এই যে আমাদের যেই তরুণ প্রজন্ম বা যেটা এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের একটা জিনিস হচ্ছে যে সবার ভিতরে কম বেশি দেখা যায় যে কোনো একটা অভ্যাস আছে বা কোনো একটা কাজ আছে যেটার কারণে তার লাইফে, যেমন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো কাম কাজ করতে হবে এবং লাইফে ক্যারিয়ারে একটা ভালো জায়গায় যেতে হবে, এটা কিন্তু পাগল বাদে বাকি সবাই মোটামুটি বুঝে এবং জানে, অলরেডি বুঝেছে যারা এই ভিডিও দেখতেছে। কিন্তু তার লাইফে এমন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাও কিন্তু সে জানে যে কোন একটা সমস্যার কারণে আমি সবগুলা জিনিসে আমি মনোযোগ দিতে পারতেছি না, আমি বসতে পারতেছি না, একটা জায়গায় কাজ করতে পারতেছি না। তো আমি আমার সমস্যাও জানি, সমস্যার সমাধানও জানি, স্টিল আমি সেটা করতে পারি না, এবং সেটার কারণে আমার সেলফ কনফিডেন্সও কন্টিনিউয়াসলি ডাউন হতে থাকে। একটা দুষ্ট চক্র, ভিশিয়াস সাইকেল হয়ে গেছে। এটা নিয়ে যদি ভাই বলেন, ভাই এটা নিয়ে আপনি অনেকগুলো জায়গায় বলেন, বাট আর একটু ডিটেলে এটা যদি মোটামুটি একটু সময় নিয়ে বলেন। তো হ্যাঁ, এটা একটা ভিশিয়াস সাইকেল। এটা থেকে বের হওয়ার জন্য কি করবে কেউ যদি এরকম একটা সাইকেলে চলে যায়? আসলে আমাদেরকে ভিশিয়াস সাইকেলটা ব্রেক করতে হলে একটা পয়েন্টে শুরু করতে হবে, যে কোনো একটা পয়েন্টে আমাকে এটা শুরু করতে হবে। এবং আমি মনে করি এটা আমি রিসেন্ট পড়াশোনা আমাকে মানে ফুল স্টপ দিতে হবে, ইয়ে করে ফেলছে কিনা এই জন্য হয়তো আমি এইভাবে চিন্তা করতেছি। আমি মানে এটা হয়তো আমাকে বেশি ইয়ে করে ফেলছে, এনকম্পাস করে ফেলছে, যার কারণে আমি এইভাবে চিন্তা করতেছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের এই যে আমাদের যে এই যে ভিশিয়াস সাইকেল যেটা, এটা থেকে আমি বেরোতে পারতেছি না, বেরোতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। এইগুলো কিন্তু আমার সাবকনশিয়াসই হচ্ছে। আমি হয়তো বেরোতে চাই কিন্তু আমি পারতেছি না, কম্পালসিভ হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, এর মূল কারণ হচ্ছে আমাদের ওই যে সার্কিট, আমার যে রিওয়ার্ড সার্কিট, একটা সার্কিট তৈরি হয়ে গেছে ব্রেইনে, এবং এই সার্কিটটা আমাকে ভাঙতে হবে। এই সার্কিটটা ভেঙে অল্টারনেট সার্কিট তৈরি করতে হবে, নাহলে পরে আমি এই কম্পালসিভ বিহেভিয়ার থেকে কখনো বেরোতে পারবো না। তো এটা আমি যতদূর আমি পড়াশোনা করলাম সেখান থেকে আমি যেটা বুঝতেছি যে এখানে ওনারা বলতেছেন যে একটা নর্মালি উনি বলতেছেন যে যে কোনো
যদি যদি এটা সাবস্টেন্স অ্যাবিউজ না হয়, যদি এটা মাদকাসক্তি না হয়, সেই ক্ষেত্রে অন্যান্য যে কোনো আসক্তি এইটা যে কোনো একজন মানুষের 30 থেকে 90 দিন পর্যন্ত লাগে। উনি বলতেছেন এটা ন্যূনতম 30 দিন লাগে, আর ঊর্ধ্বে 90 বা আরও বেশি, আর মানে ভেরি করে আর কি, লাগতে পারে। যদি আমরা এটা থেকে টোটাল অ্যাবস্টিনেন্সে চলে যাই, টোটাল অ্যাবস্টিনেন্স একদম এই স্মার্টফোন থেকে ফুল অ্যাবস্টিনেন্সে চলে যাবো আমি 30 দিন, উনি বলতেছেন ঠিক 2 সপ্তাহ পর থেকে প্রথম একটা পিরিয়ড যায় খুব মানে বোরিং, মানে খুব ক্রেভিংয়ের একটা পিরিয়ড যাবে, তার কিচ্ছু ভালো লাগবে না, তার মনে হবে যে বারবার আমি এটা আবার চলে যাই এখানে, আবার এখানে চলে যাই, কারণ ব্রেন ওকে বারবার পুশ করতেছে যে দুনিয়া মজাদার না, তোমার মজায় ফিরে যাও। তো এই পিরিয়ডটা যদি কেউ দাঁতে দাঁত চেপে কাভার করতে পারে, উনি বলছেন 14 দিন পর থেকে তার নতুন সার্কিট তৈরি হওয়া শুরু হবে, এবং এটা কারো 30 দিনে হয়ে যাবে। নিউরোপ্লাস্টিসিটি, হ্যাঁ রাইট। কারো এটা 90 দিন, কারো আরও বেশিও লাগতে পারে। এবং এটা উনি বলতেছেন যে এরপরে কি করবা, এরপরে তো আবার কারো রিল্যাপস হয়, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে কয়েকটা জিনিস, একটা উনি বলতেছেন যে কমিটমেন্ট, যেটা আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করবো। আমরা মুসলিমরা যদি বুঝতে চাই এটা, যেটা আমি আল্লাহর সাথে কমিটমেন্ট, যে আল্লাহ আমি এদিকে যাবো না, হ্যাঁ, নিজের সাথে নিজের সৎ হওয়া, তার মানে রিলিজিওসিটি, একদম পরিপূর্ণ রিলিজিওসিটির মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন না যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এই লেজ বেরোয় থাকবে এরকম পরিপূর্ণ ঢুকো, এইটা একটা। আর 2 নাম্বার হচ্ছে উনি বলতেছেন কমিউনিটি, একটা আমার আশপাশ, আমার পরিবেশ, আমার বন্ধু বান্ধব, আমার কমিউনিটি চেঞ্জ করে ফেলতে হবে। 2টা জিনিস। তাহলে একটা জিনিস আমরা জানলাম যে টোটাল অ্যাবস্টিনেন্স, 2 নাম্বার হচ্ছে টোটাল রিলিজিয়াস কমিটমেন্ট, 3 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট বা কমিউনিটি বা সারাউন্ডিংস। এই 3টা জিনিস দিয়ে আমরা আবার আমাদের এই সাইকেলটাকে ভাঙতে পারবো। সাইকেলটা কিন্তু তৈরি হয়েছে ব্রেনে, কম্পালসিভ হয়ে গেছে। তো এইটা ভাঙার জন্য এই 3টা জায়গা আমাকে ঠিক করতে হবে। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে আসলে টোটাল অ্যাবস্টিনেন্সটা আমার কি হয়েছে, বা আমি এটা বিষয়টা দেখছি। আমি মূলত তাবলীগের সাথে আমার সম্পর্ক, সোহাগ ভাই তাবলীগের লোক, আমিও তাবলীগের মাধ্যমে আসছি, এবং আমি দেখছি যে তাবলীগ আমাকে এই সুযোগটা করে দিছে। আমি যখন 3 চিল্লার জন্য বের হয়ে গেছি উইথ বাটন ফোন, সুতরাং আমি এই টোটাল ডিস্ট্রাকশন যা ছিল আমার, সমস্ত ডিস্ট্রাকশন থেকে, বা সোশ্যাল আইদার এটা সোশ্যাল ড্রাগ অর ডিজিটাল ড্রাগ, সব কিছু থেকে আমি 120 দিন নাই। হ্যাঁ, এরপর যখন আমি ফেরত আসছি, আই হ্যাড এ নিউ কমিউনিটি। আগে আমি ছাত্রলীগ করতাম, এখন তাবলীগের ছেলেদের সাথে চলাফেরা করি, আমার একটা নতুন কমিউনিটি তৈরি হয়েছে। 3 নাম্বার হচ্ছে আমার রিলিজিয়াস কমিটমেন্ট, একদম ফুল ফ্লেজ রিলিজিয়াস কমিটমেন্ট, যার কারণে আমি দেখা যাচ্ছে অনেক স্মোকিং বা জাতীয় অনেক বিষয় থেকে আমি মানে রিকভার করতে পারছি, হ্যাঁ, ডিস্ট্রাকশন থেকে রিকভার করতে পারছি। আলটিমেটলি আবার পরে আস্তে আস্তে ওটা আবার হয়ে যায়, মানুষ তো থাকতে থাকতে কিছুটা ভোতা হয়ে যায় বা কিছুটা আবার আগে ফিরে চলে যায়। হ্যাঁ, বাকি এটা হচ্ছে ওয়ে, এটা মিলে গেল। আমি কতদিন বইটা পড়তেছিলাম তো আমার এক্সপিরিয়েন্সের সাথে জিনিসটা মিলে গেল। সুতরাং কেউ যদি চায় যে সে রিকভার করবে, সে এই প্রসেসটা ফলো করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সে একটা মেন্টর রাখতে পারে। হ্যাঁ, আমাদের কোরআনে একটা হাদিসে কথা আছে যে তুমি পরামর্শ করে চলো। যদি কেউ পরামর্শ করে চলে, আল্লাহ তাআলা তাকে কল্যাণকর দিকে ধাবিত করেন, এবং সে মানে বিভিন্ন বিপদ থেকে সে বেঁচে যায়। সুতরাং আমার একজন স্পিরিচুয়াল মেন্টর থাকতে হবে, কোনো একজন আলেমের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, যিনি হবেন আমার স্পিরিচুয়াল মেন্টর। তার কাছ থেকে আমি আমার লাইফের প্রত্যেকটা মেজর ডিসিশন আমি তাকে দিয়ে রিভিউ করাবো, এবং তার কথা অনুসারে আমি চলার চেষ্টা করব। তাহলে আমাকে কখন পস্তাইতে হবে না। আসলে মানুষ হচ্ছে এত বেশি অটোমেটেড, মানে এটা চিন্তার বাইরে। মানে আমি কারো যদি কিছু একটা জায়গায় ঠিক হয়ে যায়, তার পুরো জীবনটা আবার গোছায় যাবে। এবং সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে সমর্পণ। আল্লাহ, আপনি আমার জীবনটাকে গোছায় দেন। আল্লাহ, আমার জীবনটা অগোছালো হয়ে গেছে, আমার জীবনটাকে গোছায় দেন, এবং এমন একজন মানুষকে আমার জীবনে পাঠান যে আমার জীবনটা গোছায় দেবে। হ্যাঁ, কারণ আমি নিজের জন্য যেটা চুজ করি ওইটা আমার জন্য বেনিফিশিয়াল না হতে পারে, ওটা আমার জন্য খারাপও হতে পারে। আমরা তো মনে করি যে এই মেয়েটা ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আসলে এমন হতে পারে যে ওই মেয়েটাকে পেলেই তুই বাঁচবি না। আছে না, অনেক উদাহরণ আমাদের সামনে অলরেডি আছে। তো ব্যাপারটা এটা, বরং আমার ওই যে কোরআনে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন, মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন যে রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আপনি আমাকে যেটা দিবেন ওইটাই আমার দরকার, আমি ওইটারই ফকির। সুতরাং নিজেকে আল্লাহর উপর ছেড়ে দেন। সাবমিশন, আমার সমস্ত অ্যাফেয়ার্স আই সাবমিট। এইটা যখন হবে না, তখন মানুষ মানে একটা টোটাল ট্রাঙ্কুইলিটি মানুষের জীবনে আসবে। এছাড়া না, ইনফ্যাক্ট আমি এটা দিয়ে আজকে ডিসকাশন মোটামুটি শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবতে থাকি যে আমি আল্লাহর কাছে একটা জিনিস, এবং এটা তো আমিও চাইছি একটা সময়, সার্টেন টাইম পর্যন্ত আমিও চাইছি যে আমার এইটাই লাগবে, আমি এটা ছাড়া মনে হয় পারবোই না, এটা ছাড়া আমি মানে কোনোভাবে চলা সম্ভব না, এই একটা ডিভাইস বা এই একটা জায়গাতে চান্স পাইতে হবে বা এই একটা জায়গাতে যাইতে হবে, ওই একটা কোম্পানিতে যদি চাকরি না পাই আমার জীবনটা মনে হয় নাই ব্যর্থ বা এই টাইপের একটা জিনিস। এবং ইভেনচুয়ালি আমরা চিন্তা করতে থাকি যে আল্লাহর কাছে এত চাইলাম, কিন্তু স্টিল আল্লাহ পুরো জিনিসটা আমরা
দিল না এবং অন্য আমারে উল্টা আরও প্যাড়ার মধ্যে ফেললো, আসলে ঘটনাটা কি? তো তাদের জন্য আমার একটা ছোট্ট লাইন আছে, সেটা হইতেছে এই ঘটনা যদি আমি বুঝতে পারতাম তাইলে আল্লাহকে আর আল্লাহ মানতাম না। বিষয় হইতেছে তার জ্ঞান গরিমা, সে কেন একটা কাজ করছে ওইটা যদি আমার বুঝে চলে আসে তাহলে তো আমার কিছু নাই। বিষয় হইতেছে যে এইটা অবশ্যই আমার চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে যাবে, এই কারণে আমি তাকে স্রষ্টা মানতেছি। আমি যদি সব বুঝবো না, আমি সব বুঝবো না, এটা যদি আমার বুঝে চলে আসে তাহলে তো আমি আরেকটা মানুষকে মানে স্রষ্টা মানতেছি বা বিষয়টা এরকম। এবং আমি এই দুনিয়ার সবকিছু বুঝবো না, এটা আপনাকে একটা অন্যরকম প্রশান্তি দিবে। হ্যাঁ, আপনি যখন বুঝবেন যে আমাকে সব বুঝতে হবে, এর চাইতে যে এই পৃথিবীর সবকিছু আমি বুঝবো না। হ্যাঁ, আমি একজন ডাক্তার, আমি এই সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো, এই বিল্ডিং এর কি পাইলিং পুইলিং হ্যান এত কিছু আমার বোঝারও দরকার নেই অ্যাকচুয়ালি। তাহলে আপনার জীবনটা আরও ইজি হয় আর সুন্দর হয়। আর যে আপনি যে ট্রাইবুলেশন যে কথাটা বললেন যে আমার একটা প্রবলেম আসতেছে আমার জীবনে, তো আমার একটা খুব ভালো একটা কারো একটা উক্তি আমার খুব ভালো লাগছে, এটা যে গড আমাকে পানিতে ফেলে দিলেন, আমি বললাম যে আপনি কেন আমাকেই পাইলেন ফেলার জন্য, আর কাউকে পাইলেন না? তখন গড বলতেছেন যে কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না। সুতরাং আমাকে আল্লাহ তালা যে ট্রাইবুলেশনগুলো আমার উপর চাপাইছেন বা আমার উপরে যে আল্লাহ তালা দিচ্ছেন, ফয়সালা করছেন, মোকাদ্দার করছেন আমার উপরে, এইটা আমাকে স্ট্রং করার জন্য, আমাকে স্ট্রং করার জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা, একটা হাদিস, যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। কি আশ্চর্য হয়ে যাই? আল্লাহ রসুল বলতেছেন, মুমিন যখন সুখে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করে, তখন আল্লাহর কাছে তার মাকাম বাড়তে থাকে। আবার যখন সে কষ্টে থাকে, ট্রাইবুলেশনের মধ্যে থাকে, তখন সে সবর করে, তখনও তার মাকাম বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমানের কোনো লস নাই। সুতরাং যারা আসলে, যদি আমি পুরো সাবমিট করে ফেলি, আমার কোনো লস নাই। সুবহানাল্লাহ। এবং এটার সবার কাছে যারা আজকে দর্শক, সবাইকে আমার মানে থাকবে, আপনারা ইসলাম সম্পর্কে একটু স্টাডি করেন। এটাকে আপনারা ফোর্থ সাবজেক্ট বানায় রেখেন না। এটা ক্যারিয়ারের সবচেয়ে বড় পার্ট, সবচেয়ে বড় পার্ট। সো এটা নিয়ে একটু রিসার্চ করা উচিত। এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আমার কাছে মনে হয় রিসার্চ করার জন্য উপযুক্ত সময়, কারণ তখন হাতে কিছু সময় ফাঁকা থাকে। এবং ওখানেই এই ধর্মের ভিতরেই বলা আছে যে আমার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াসভাবে চিন্তা ভাবনা করা উচিত, এবং আমি আমার জীবনটাকে হেলাই বিলাই দেওয়ার কোনো সুযোগ নেই। উপরাল্লাহ কোনো একটা পারপাসে আমাকে এখানে পাঠাইছে, এবং সেই পারপাসটা খুঁজে, এবং এই পারপাস ডাজ নট মিন যে আমাকে অনেক বিখ্যাত একটা মানুষ হইতে হবে, অনেক সেলিব্রিটি একটা মানুষ হইতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষের ছোট ছোট কন্ট্রিবিউশনের কারণেই আমরা আজকে দুইজন এখানে বসে কথা বলতে পারতেছি। এই কফিও কোনো একটা মানুষ বানাই দিয়ে গেছে। আমরা ভাবতে পারি যে ওই মানুষটা মনে খুবই ছোট একটা কাজ করে, বাট না, তারও এখানে সিগনিফিক্যান্ট আসলে ভূমিকা বা কন্ট্রিবিউশন অবশ্যই আছে। এবং এইটাই। সো আজকে আমাদের ডিসকাশন আসলে শেষ হয় নাই, আমাদের যেহেতু জুম্মার নামাজ আছে, সো ক্লোজলি মানে আমরা খুব কুইকলি এটাকে ক্লোজ করতেছি। বাট আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আজকের ডিসকাশনটা খুবই ক্যান্ডিড ওয়েতে হয়েছে। আমি ভাইয়ের সাথে কাইন্ড অফ যুক্তিতর্ক গল্প করছি, এবং যেহেতু আমি ওনার ভিডিও অনেক দিন ধরে দেখি, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা সামনাসামনি কথা হচ্ছে, তো রেকর্ডিংয়ের মধ্যেই অনেক কনভারসেশন করছি। আমরা এটা সেকেন্ড আর একটা পার্ট ইনশাল্লাহ করব। তো সবারকে একটাই রিকোয়েস্ট যে তোমরা যদি কমেন্ট একটু জানাই দাও যে ভাইয়ের কাছ থেকে আর কি কি জানতে চাও, তাইলে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি কথা দিচ্ছি যে ইনশাল্লাহ ভাইয়াকে আরেকবার ডাকবো, এবং ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।